বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2026। আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এবং খান ল একাডেমি কর্তৃক আয়োজিত বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি কোর্সের 2026 সালের প্রিলিমিনারি কোর্সের আজকে হচ্ছে প্রথম ক্লাস। এবং এই যে যে আমরা যে প্রিলিমিনারি ব্যাচটা শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে যে কার জন্য প্রযোজ্য? যে একেবারে পড়তে পড়তে যার সিলেবাস শেষ তার জন্য প্রযোজ্য। আবার যে এতদিন ফাঁকি ঝুঁকি দিয়ে একবার পরীক্ষা অকৃতকার্য হইতেন বা অকৃতকার্য হন বা না হন, সামনে পরীক্ষা আছে, এখন এতদিন পড়ালেখা করেন নাই, তার জন্য প্রযোজ্য। এবং আমি আপনারা আশ্বস্ত করতে পারি, এই যে আজকে থেকে আমরা যে ক্লাসটা শুরু করতেছি, আপনি আগের সব ভুলে যান। এই যে আমরা প্রতিদিন যা পড়ি, এতটুকু যদি অনুসরণ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই যে 2 মাস বা 1.5 মাস, 2.5 মাস বা 3 মাস বা সামনে আমরা যে পরীক্ষায় পাচ্ছি, এখানে ইনশাল্লাহ আপনারা সবাই কৃতকার্য হবেন। তবে আমার আমি যেটা বলবো সেটা অনুসরণ করতে হবে। ধরেন আমি আজকে পড়া দিছি, আপনি আমি পড়া দিলাম 100%, আপনি 30% পড়তে পারছেন, সমস্যা নাই, কিন্তু ক্লাসে আসতে হবে। এমন না যে 100% না পড়তে না পারলে আসবেন না। পরীক্ষা দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবেন। নতুন যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলি, অনেকে পরীক্ষা দিয়ে হতাশ হয়ে যাবেন যে আমার নাম্বার উঠে না কেন। কোনো সমস্যা নাই, আপনার দরকার হলো আপনার আপনার কাজ থাকুক যা থাকুক, আপনার দরকার হলো যতটুকু পড়া আমি এই জায়গা পড়াইছি, যতটুকু আপনি পড়ে আসতে পারেন। যদি পুরোপুরি পড়ে আসতে পারেন, স্বাগতম, আলহামদুলিল্লাহ। আর একেবারে না পড়ে আসতে পারলেও ফাঁকিবাজি পড়তে ইচ্ছা করে না, তবুও আসবেন, কোনোদিন এই জায়গা বাদ দেওয়া যাবে না ইনশাল্লাহ। প্রথম প্রথম যারা নতুন আসছেন তাদের একটু কষ্ট লাগবে, যে এতক্ষণ কষ্ট করে কে বসে থাকে। বাট কয়েকদিন যদি আসেন তাহলে একটা ভালো লাগা এখানে তৈরি হবে। কারণ আমরা এখানে মোটামুটি আসলে আপনি একটা নেশার মতো হয়ে যাবে। পরে বিকালবেলা পড়তে না আসলেও একটু ফাঁকা ফাঁকা লাগবে, যে আজকে কি যেন নাই, কি যেন নাই। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পড়ার কথায় আসি। বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে আমি একটা ধারণা দেই, যে বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় 100 মার্ক থাকে, এবং 100 মার্ক থেকে আপনার কৃতকার্য হতে হলে, যদি আপনি লিখিত পরীক্ষা দিতে চান, তাহলে আপনাকে পেতে হবে 50। এবং এখানে প্রতিটা ভুল উত্তরে আপনি 0.25 নেগেটিভ মার্কিং, কত? 0.25, অর্থাৎ আপনি 100টার মধ্যে 50 পেতে হবে নেগেটিভ মার্কিং করে। আপনি আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের মোট 7টা সাবজেক্ট। ফৌজদারি কার্যবিধি, এখান থেকে থেকে 20টা প্রশ্ন, 20 মার্ক। দণ্ডবিধি, 20টা প্রশ্ন, 20 মার্ক। দেওয়ানি কার্যবিধি, 20টা প্রশ্ন, 20 মার্ক, এই গেল 60। সুনির্দিষ্ট প্রতিকার আইন, 10টা প্রশ্ন, 10 মার্ক, 70। সাক্ষ্য আইন, 15টা প্রশ্ন, 15 মার্ক। 70 আর 15 কত? 85। আর তামাদি আইন 10টা, কত? 95। আর বাংলাদেশ বার কাউন্সিল থেকে 5। এই 5 হলো আপনার মোট 100। এবং এই 100-র মধ্যে আমরা ইনশাল্লাহ, দেখেন এই জায়গা যে সবচেয়ে কম পারেন, সে কত পেতে পারেন পরীক্ষা, আমি একটা ধারণা দিই। সে পেতে পারেন, আমরা যেভাবে ফৌজদারি কার্যবিধি পড়বো, যে আমাদের এখানে সবচেয়ে কম পারবেন সেও 20-এ পাবেন 12 ইনশাল্লাহ। তারপরে দণ্ডবিধিতে 20-এ পাবেন 12, দেওয়ানিতে 20-এ পাবেন অ্যাটলিস্ট 12, আপনার পাওয়া উচিত 12। তাহলে এই 60 থেকে আপনি পাচ্ছেন কত? 36। সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা যেভাবে পড়বো, যে সবচেয়ে কম পারেন তারও 7 পাওয়া উচিত। 36 আর 7 কত? 43। 43। সাক্ষ্য আইন যেভাবে আমরা এখানে পড়বো, যে সবচেয়ে কম পারেন তারও 15-তে 11 পাওয়া উচিত। ধরলাম আমরা 10ই ধরি, তাহলে 43 আর 10 কত? 53। এরপরে তামাদি আইনে থাকে 10 মার্ক। আপনি তামাদি আইনের অনেক অনুচ্ছেদ দেখে আপনি মোটামুটি ভয় পেয়ে যান, যে আমি তো পারি না কিছু, আল্লাহ আমার কি হবে। ওখান থেকে যদি কিছু নাও পারেন, তাও আপনার ওই অনুচ্ছেদ সব বাদ দিলাম, অনুচ্ছেদ আমি একটাও পড়বো না, বা যতটুকু পড়বো তাতেও আপনার 10-এ 6 পাওয়া উচিত। 53 আর 6 কত? 59। আর বাংলাদেশ বার কাউন্সিলে থাকে 5 মার্ক। বাংলাদেশ বার কাউন্সিলে আপনি যদি জীবনে নাও পড়েন, ওই দেখেও আন্দাজে 2 পাবেনই অ্যাটলিস্ট। আর একটু পড়াশোনা করলে 3, 4, 5ও পাওয়া সম্ভব। তো ওখানে আমরা ধরি 3, তাহলে 59 আর 3 কত? 62। আর বাকি 38টা যদি আপনার ভুলও হয়ে যায়, তবুও 50-এর বেশি থাকে। তাহলে এই যে কিন্তু আপনারা পাস করে গেছেন। সো যারা ন্যূনতম পড়াশোনা করবেন তার জন্য কিন্তু প্রিলিতে ফেল করাই কঠিন, পাস করাই সহজ। এখন ওই যে যদি বলেন স্যার পাস করা যদি এত সহজ, তাই একজন 2-3 বার করে এই জায়গায় আসে কেন?
2-3 বার করে আসার পরিমাণ খুব কম। প্রিলিতে যেটা হয়েছে একটু ব্যাড লাক। প্রিলিতে কিন্তু মোটামুটি আমাদের এখান থেকে সাফল্য সবচেয়ে বেশি, লিখিততেও বেশি, বাট প্রিলিতে যে বিষয়টা হয়েছে, অনেকে যারা সাফল্য, অনেকে এখন পর্যন্ত প্রিলি পাস করেন নাই, তাদেরকে একটু যে জিজ্ঞাসা করবেন যে স্যার যা যা বলছে আপনি কি তাই তাই অনুসরণ করছেন। আমার কথা হলো আপনার ট্যালেন্ট দিয়ে আমার কাজ নাই, আমার কথা হলো আপনি আমার দিক নির্দেশনা মানবেন, দিক নির্দেশনা বলবো ওটা অনুসরণ করবেন। আপনি ভালো পারেন খারাপ পারেন এইটা আমার দেখার দরকার নাই, এ হচ্ছে কথা। তো যাই হোক, আমরা ফৌজদারি কার্যবিধি শুরু করতে যাচ্ছি। ফৌজদারি কার্যবিধিতে 20 মার্ক এসে থাকে এবং চলেন আমরা প্রথমে যদি দেখেন যে তত্ত্বগত আইন এবং পদ্ধতিগত আইন পাইছেন। তত্ত্বগত আইন এবং পদ্ধতিগত আইন। তত্ত্বগত আইনকে ইংরেজিতে বলে সাবস্টেন্টিভ ল, আর প্রসিডিউরাল ল কে বাংলায় বলে কি, পদ্ধতিগত আইন। অনেকে যারা এই জায়গায় আছেন যে তত্ত্বগত পদ্ধতিগত আইন আছে, অনেক পারা জিনিস যখন আমি বারবার ব্যাখ্যা দিব, তখন আপনাদের মনে একটু বিরক্ত সৃষ্টি হইতে পারে যে এই জিনিসটা আমরা পারি, আর একটু দ্রুত আগাইলে ভালো হইতো। এই মনোভাব কখনো মনের মধ্যে আনবেন না। মনের মধ্যে কখনো ওভার কনফিডেন্ট আপনি অনেক জানেন, এই ভাব আনছেন তো মানে ধরা খাইছেন। পাস করবেন বটে, বাট 2-1 বার ধরা খাইয়ে তারপরে করবেন। সো বিনয় থাকতে হবে মনের মধ্যে যে আমি পারি আর না পারি, যা যা পারি সব অন্য জায়গায় ফেলে আসছি, এই জায়গায় আসছি মানে আমি কিছু পারি না। বুঝতে পারছেন? তাহলে দেখেন তত্ত্বগত আইন আর পদ্ধতিগত আইন আসলে কাকে বলে। প্রথমে আমরা এই যে বাংলাদেশ বার কাউন্সিলে যে 7টা সাবজেক্ট পড়বো, এই 7টা সাবজেক্ট প্লাস বাংলাদেশে যত আইন আছে এই আইনকে 2 ভাগে ভাগ করা যায়। এক প্রকারের আইন হচ্ছে পদ্ধতিগত, আর এক প্রকারের আইন হচ্ছে কি, তত্ত্বগত। পদ্ধতিগত আইন মানে কি, এর নামের সাথেই পদ্ধতি আছে, মানে যে আইনে মামলা করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছে। ওই আইনে কোথাও শাস্তির কথা বলে নাই, ওই আইনে কোথাও প্রতিকারের কথা বলে নাই, সেই আইনগুলোরে বলে হচ্ছে পদ্ধতিগত আইন। যেমন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, এই যে আমাদের ফৌজদারি কার্যবিধি, এটা একটা কি আইন, পদ্ধতিগত আইন। কারণ ফৌজদারি মামলা থানায় দায়ের করবেন নাকি কোর্টে দায়ের করবেন, কিভাবে বিচার হবে, কিভাবে চার্জ গঠন হবে, কিভাবে তদন্ত হবে, কিভাবে অনুসন্ধান হবে, কিভাবে রায় ঘোষণা হবে, কিভাবে আপিল হবে, এই পদ্ধতিগত ব্যাপার স্যাপার সবকিছু বলা আছে কিসে, ফৌজদারি কার্যবিধিতে। তাইলে আমরা বলতে পারি যে ফৌজদারি মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি একটা কি আইন, পদ্ধতিগত আইন। বুঝে গেলাম। এখন তাহলে তত্ত্বগত আইন কি? তত্ত্বগত আইন হলো যে আইনে শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করছে। কি বলেন? শাস্তি বা প্রতিকার। কিন্তু ওই শাস্তি বা ওই প্রতিকার পেতে হলে কিভাবে মামলা করতে হবে, কোন পদ্ধতিতে মামলা পরিচালিত হবে, এই বিস্তারিত বিধিবিধান তত্ত্বগত আইনে নাই। তত্ত্বগত আইনে শুধু শুধু শাস্তি আর প্রতিকার। যেরকম আমি যদি বলি, দেখেন দণ্ডবিধি 1860, এই আইনে খুনের সংজ্ঞা আছে, খুনের শাস্তি আছে। খুনের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু খুনের মামলা কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে বিচার হবে, এগুলো দণ্ডবিধিতে নাই, এগুলো আছে ফৌজদারি কার্যবিধিতে। তাহলে দণ্ডবিধিতে যেহেতু শাস্তি আছে, তাহলে দণ্ডবিধি একটা কি আইন, তত্ত্বগত আইন। আর খুনের মামলা কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে বিচার হবে, এটাও আছে কোথায়, ফৌজদারি কার্যবিধিতে। তাহলে ফৌজদারি কার্যবিধি একটা কি আইন, পদ্ধতিগত আইন। তাহলে আমরা সহজভাবে বুঝবো যে আইনে শাস্তি বা প্রতিকার আছে সেই আইনকে বলে তত্ত্বগত আইন বা মূল আইন বা মৌলিক আইন বা সাবস্টেন্টিভ ল। বাংলা প্রতিশব্দ বেশ কয়েকটা, মূল আইন, মৌলিক আইন, তত্ত্বগত আইন বা কি, সাবস্টেন্টিভ ল। আর পদ্ধতিগত আইন কাকে বলে? যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি আলোচনা করেছে সেটা হলো পদ্ধতিগত আইন বলে, যেরকম ফৌজদারি কার্যবিধি। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি, সেটা হলো যে আমরা ফৌজদারি মামলা কেন করে আর দেওয়ানি মামলা কেন করে, এটা আপনারা অনেকে জানেন, তারপরে আমি আরেকবার জানাই দিই। দেখেন, ফৌজদারি মামলার মাধ্যমে আপনি কিন্তু কোনো প্রতিকার পাবেন না। ধরেন আপনার একটা মোবাইল হারাই গেছে, আপনি যদি ফৌজদারি মামলা করেন আপনি কিন্তু মোবাইল পাবেন না, বরং যে মোবাইলটা নিছে তার হবে শাস্তি, দণ্ড। বুঝেন কিনা? আর আপনি যদি যে মোবাইলটা হারাইছে ওই মোবাইলটাই আপনি পেতে চান, বা ওই মোবাইলের বিনিময়ে আমি ক্ষতিপূরণ পেতে চান, তাহলে আমাকে মামলা করতে হবে, দেওয়ানি মামলা। বুঝেন কিনা? তাহলে ফৌজদারি মামলায় কখনো প্রতিকার পাওয়া যায় না, ফৌজদারি মামলায় আসামির কি হয়, শাস্তি, শাস্তি বা দণ্ড। আর দেওয়ানি মামলায় কি পায়, প্রতিকার। দেওয়ানি মামলায় কিন্তু শাস্তি পাওয়া যাবে না। এখন অনেকে তর্কের সাপেক্ষে বলতে পারেন, স্যার ফৌজদারি মামলায় তো হারানো মোবাইল আমরা পাই, তাহলে এটা কি বলেন? ভাই, হারানো মোবাইল তো ধরেন ছিনতাই করে আপনার মোবাইল নিয়ে গেছে,
সে হজম করতে পারেন নাই, তার কাছ থেকে মালামাল জব্দ হয়েছে, এই কারণে আপনি জব্দকৃত মালটা পাইতেছেন। বাট ধরেন সে মোবাইল নেওয়ার পরে সে পদ্মা নদীতে ফেলে দিছে, ওই মোবাইল কোনোদিন আর তোলা সম্ভব হয় নাই, তাহলে ওই মোবাইল আপনি পাবেন না, তাহলে চোরের হবে কি সাজা। তাহলে ফৌজদারিতে প্রতিকার আপনি মানে ভাগ্য ভালো থাকলে পেতে পারেন, কিন্তু সর্বদাই যে পাবেন এমন কোনো কথা নাই। আচ্ছা, যেরকম একজনের কাছে আপনি 5 লাখ টাকা পান, এখন ওই যে চেক দিয়ে টাকা নিছিল, বা ওই যে আপনার স্ট্যাম্প দিয়ে টাকা নিছিল, এখন আপনি দণ্ডবিধি 406 420 মামলা করছেন, বা চেক ডিজনারের মামলা করছেন, ধরেন ওই লোকের উনি ছাড়া ওনার সহায় সম্পত্তি কিছু নাই, তাহলে ওনার কাছ থেকে কিন্তু আপনি টাকা পয়সা জীবনও আদায় করতে পারবেন না, ওনার কি হবে, উনি সাজা কাটবে, তাছাড়া কিন্তু ওনার কিছু করার কায়দা নাই। তাহলে ফৌজদারি মামলায় প্রতিপক্ষের হয় কি শাস্তি, আর দেওয়ানি মামলায় পাওয়া যায় প্রতিকার। সো আশা করি মূল আইন আর পদ্ধতিগত আইন বুঝতেন, এতটুকু যারা বুঝবেন না তাদের জন্য সহজ করে দিই, আপনাদের যে বাংলাদেশ বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট আছে, এই 7টার মধ্যে মাত্র 2টা হলো তত্ত্বগত, পেনাল কোড আর স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, পেনাল কোড আর স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এই 2টা ছাড়া আর বাকি 5টা হচ্ছে কি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল। আসেন আমরা এই যে একটু পড়ি তাহলে বুঝবো। দেখেন যে পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল, যে আইনে কোনো মকদ্দমা বা মামলা করার গোল দিবেন বা আন্ডারলাইন করেন, পদ্ধতি বা আন্ডারলাইন করবেন, মামলা দায়ের থেকে শুরু করে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা পর্যন্ত যে সকল আইনি প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করে বিচার করতে হয়, সেই প্রক্রিয়া বা পদ্ধতি বা নিয়ম যে আইনে উল্লেখ থাকে, সেই নিয়ম সংশ্লিষ্ট আইনকে পদ্ধতিগত আইন বা আন্ডারলাইন করবেন প্রসিডিউরাল ল, বা প্রসিডিউরাল ল এর আর একটা সিনোনিম বা প্রতিশব্দ হলো কি অ্যাডজেক্টিভ ল বলে। যেমন দেখেন ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, তামাদি আইন ইত্যাদি। তাহলে প্রসিডিউরাল ল এর আরেকটা ইংরেজি কি অ্যাডজেক্টিভ ল। আমরা চলে আসেন তত্ত্বগত বা মৌলিক আইন। তত্ত্বগত বা মৌলিক আইন, যে আইন গোল দিবেন এই যে কোন অধিকারকে সংজ্ঞায়িত করে, কি কে অধিকারকে সংজ্ঞায়িত করে, সৃষ্টি করে, বর্পণ করে, বা গোল দিবেন কোন শাস্তিকে সংজ্ঞায়িত করে, পাইছেন, কোন শাস্তিকে সংজ্ঞায়িত করে এবং দায় আরোপ করে, সে আইনকে তত্ত্বগত মৌলিক আইন বা সাবস্টেন্টিভ ল বলে। যেমন সুনির্দিষ্ট প্রতীকের আইন, দণ্ডবিধি ইত্যাদি। বুঝতে পারছেন? যেমন দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে, উক্ত অপরাধের শাস্তি উল্লেখ করা হয়েছে, এই কারণে এটা তত্ত্বগত আইন, কিন্তু এই অপরাধের বিচার পদ্ধতি দণ্ডবিধিতে উল্লেখ করা হয়নি। দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধের বিচার করার পদ্ধতি উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে, এই কারণে ফৌজদারি কার্যবিধি হলো একটা কি আইন, পদ্ধতিগত আইন। তাহলে নিচে একটা তালিকা আছে, এই তালিকা আমি অলরেডি বলছি যে আপনাদের যে 5টা, এই জায়গায় 4টা আছে, যদি আমরা বাংলাদেশ বার কাউন্সিলেও ধরি, এই 5টা হলো কি পদ্ধতিগত আইন, আর দণ্ডবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই 2টা হলো কি আইন, তত্ত্বগত আইন। এ মিলন, তত্ত্বগত আইনের আর বাংলা প্রতিশব্দ কি কি আছে বলেন? তত্ত্বগত আইনের বাংলা প্রতিশব্দ আর কি বলছি কিন্তু আমি, মূল আইন আর কি মৌলিক আইন, আর ইংরেজিতে কি বলে সাবস্ট্যান্টিভ ল। দেখেন বিগত বছর প্রশ্ন পড়ি, একবার পরীক্ষায় আসছিল 2012 সালে, দণ্ডবিধি কোন ধরনের আইন, সাবস্ট্যান্টিভ ল নাকি? কোন 2 নাম্বারটা দেখেন, কোনটি পদ্ধতি বিষয়ক আইন নয়, পদ্ধতি বিষয়ক আইন নয় মানে কি জানতে চাইছে, কোনটি মূল আইন বা তত্ত্বগত আইন। তাহলে মূল আইনের জায়গা 4টির ভিতরে কোনটা, সুনির্দিষ্ট প্রতিকার আইন। বুঝছেন? আমরা যদি 3 নম্বর প্রশ্নটা দেখেন, যে পেনাল কোড হলো একটি ড্যাশ, পেনাল কোড হলো একটা কি সাবস্ট্যান্টিভ ল। আচ্ছা, আমরা চলে আসি সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নে। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা এই ইয়া পড়েন তো জোরে, প্রবাস জোরে পড়েন, জোরে। অধিকার বা শাস্তিকে সংজ্ঞায়িত করে সেটাকে বলে পদ্ধতিগত আইন, তত্ত্বগত আইন, সাংবিধানিক আইন, উপরের সব কয়টি কি হবে, কি হবে তত্ত্বগত আইন। তো এই জায়গাতে বাদ বাকি যে প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলবেন। আপনারা পড়ার নিয়ম হচ্ছে এই প্রশ্ন কখনো মুখস্থ করবেন না, আপনি যখন এই প্রশ্নগুলো পড়বেন ডান সাইডে একটা কার্ড দিয়ে বা আপনার হাত দিয়ে উত্তরগুলো ঢেকে রাখবেন,
তারপর প্রশ্নগুলো পড়বেন, পড়ার পরে আপনি আপনার উত্তরটা সিলেক্ট করবেন, তারপরে উত্তরের সাথে মিলাবেন যে আপনার সাথে বইয়ের উত্তর ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো আপনার ধারণা ঠিক আছে, যদি ঠিক না হয় তাহলে বুঝবেন যে কি কারণে এটা ঠিক হলো না। যদি তারপরেও না বুঝেন আমাকে এসে জিজ্ঞাসা করবেন যে স্যার এই জায়গা তো বুঝি না, এটা এরকম হলো কেন। আসেন আমরা ফৌজদারি কার্যবিধিতে চলে আসি। ফৌজদারি কার্যবিধি 1898। এর নিচে একটু লেখেন পাস হয় 22শে মার্চ এবং ব্র্যাকেটে লেখেন 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি 1898 লেখা আছে না, এর নিচে লেখেন পাস হয় 22শে মার্চ। এই লেখেন রাব্বি সাহেব, লেখা আছে পাস হয় 22শে মার্চ এবং ব্র্যাকেটে লিখবেন 5 নং আইন। কয় নম্বর আইন? 5 নং আইন। আচ্ছা, তার মানে একটু ব্যাখ্যা দিই। ফৌজদারি কার্যবিধি পাস হয়েছে 1898 সালের 22শে মার্চ এবং ওই সালে যতগুলো আইন পাস হয়েছে তার মধ্যে 5 নাম্বার আইনটা ছিল কি? ফৌজদারি কার্যবিধি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে বাম সাইডে লেখেন প্রারম্ভিক লেখা আছে, এটা উনি সব জায়গায় ভুল আছে, এটা হবে প্রারম্ভিক, একটা র হবে প্রারম্ভিক। তো এখানে যে কথাগুলো বলা আছে এগুলো আমরা অলরেডি জানি। যেমন যদি আমরা পড়ি, দেখেন ফৌজদারি কার্যবিধি প্রধানত একটি পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ ল বা প্রসিডিউরাল ল। ফৌজদারি অপরাধের বিচার প্রক্রিয়া সংক্রান্ত পদ্ধতিগত আইন হলো ফৌজদারি কার্যবিধি। তত্ত্বগত ফৌজদারি আইন যেমন দণ্ডবিধি বা ফৌজদারি অপরাধ সংক্রান্ত অন্যান্য আইন ব্লা ব্লা ব্লা, এগুলো দরকার নাই। এ জায়গা পুরাতন বইতে লেখা আছে, নতুন বইতে লেখা নাই। নতুন বইতে একটু স্টার দিয়ে একজন লেখেন যে সর্বপ্রথম 1861 সালে, একটু লেখেন সর্বপ্রথম 1861 সালে, সর্বপ্রথম। আপনাদের পুরাতন বইতে লেখা আছে, নতুন বইতে নাই। নতুন বই যারা আছে তারা একটু লেখেন সর্বপ্রথম 1861 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হয়। সর্বপ্রথম 1861 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম পাস হয় কত সালে? 1861 সালে। কে পাস করে? ব্রিটিশ পার্লামেন্ট। বুঝছেন? তারপরে আর একটু লিখতে হবে, পুরাতন বইতে লেখা আছে, ওনাদের লেখা লাগবে না, যে স্টার দিয়ে লেখেন 1872 ও 1882 সালে। 1872 ও 1882 সালে 1872 ও 1882 সালে পুনরায় সংস্কার করে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। তাহলে আমি দুইটা জিনিস লেখাইছি। সর্বপ্রথম 1861 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হয়, এরপরে 1872 এবং 1882 সালে পুনরায় সংস্কার করে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। এইটুকু ছাড়া আর এই জায়গায় যা লেখা আছে কিছু পড়া লাগবে না। যতটুকু পড়ছি আর এই যে যতটুকু লেখাইছি 5 ধারা 28, 29 কোনো কিছু পড়ার দরকার নাই, এটুক বাদ কমাই দিছি। সো যেটুক মনে রাখবেন যে ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম পাস হয় 1861 সালে, এরপরে আবার সংস্কার করে 1872 আর 82, এবং 1861 সালে যখন ফৌজদারি কার্যবিধি পাস করলো তখন ভারতীয় ম্যাজিস্ট্রেটদের কোনো বিচারিক পাওয়ার ছিল না। ভারতীয় ম্যাজিস্ট্রেটদের বিচারিক পাওয়ার দেওয়া হয় 1800 কত সালে? 82 সালে। বুঝছেন? এবার ডান সাইডে, একেবারে উপরে ডান সাইডে চলে আসেন, তথ্যচিত্র। ফৌজদারি কার্যবিধি একটা কি আইন? পদ্ধতিগত আইন, এটা আমরা জানি। সর্বপ্রথম পাস হয় কত সালে? 1861 সালে। আইনটি কার্যকর হয় 1 জুলাই 1898, আর পাস হয় কত তারিখে? 22শে মার্চ। আর কার্যকর হয় 1 জুলাই 1898। মোট ধারা কয়টা? 565টা। আমরা নতুন জানলাম মোট ধারা 565টা। মোট তফসিল হচ্ছে 5টা। তফসিল কয়টা? 5টা। এখন যদি বলেন স্যার ধারার তফসিলের মধ্যে পার্থক্য কি? সবকিছু যুক্তি দিয়ে আমরা বোঝাই। ধারার তফসিল হচ্ছে যখন কোনো আইন অনেক বড় থাকে তো ধারার মধ্যে সব কথা ওনার বলা সম্ভব
হয় না, তখন ওই ধারার মধ্যে অনেক কথা আছে, ওইগুলোর বিস্তারিত ব্যাখ্যা করার দরকার হয়, সেই কথাগুলো থাকে কিসে? তফসিলে। ছোট আইনের তফসিল থাকে না। ধরেন আপনি একদিনে ঢাকা যাবেন আসবেন, আপনি কি বড় একটা লাগেজ নিয়ে যাবেন? যাবেন না, তো এটা হলো ছোট আইন। আর যখন আপনার 1 মাস থাকতে হবে, তাহলে যে জামা কাপড় পরে গেছেন সেটার সাথেও তো আরো জামা কাপড় কি নিতে হবে, ওই যে লাগেজ এন্ড ব্যাগ যেগুলো আছে ওইগুলা কি তফসিল। বুঝছেন? তাহলে এই 565টা ধারার যদি অব্যক্ত কোনো কথা থাকে বা বিস্তারিত বলা দরকার, সেই কথাগুলো আছে কোথায়? তফসিলে। তফসিল আছে কয়টা? 5টা। এই 5টার মধ্যে একটা বাতিল, একটা বাতিল করা হয়েছে। তাহলে বর্তমানে আন্ডারলাইন করেন, বলবৎ আছে কয়টা? 4টি। বাট মনে রাখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তফসিল কয়টা, মোট তফসিল কয়টা? 5টা। যদি বলে বলবৎ আছে কয়টা? 4টি। বাতিল হয়েছে কয়টা? একটা। জি। সেলফ প্র্যাকটিসের প্রশ্ন পড়তে যাব না, এই পাশে চলে আসেন। ফৌজদারি কার্যবিধির বিন্যাস আসছেন? দেখেন, ফৌজদারি কার্যবিধিতে বাম সাইডে দেখেন মোট ধারা আছে কয়টা? 565টা। তফসিলের ইংরেজি শিডিউল। তো বর্তমানে বলবৎ আছে কয়টা? 4টি। বাতিল হয়েছে কয়টা? একটা, এটা আমরা জানি। তারপরে নিচে দেখেন ফৌজদারি কার্যবিধিতে বলবৎ আছে 4টি তফসিল। আর প্রথম তফসিল, এটা গোল দিবেন, এটা ইম্পর্টেন্ট, গোল দিয়ে 3টা স্টার দেন। প্রথম তফসিল বাতিল। আমরা একটু আগে জানছি একটা তফসিল বাতিল, কিন্তু কয় নাম্বার তফসিল বাতিল এটা কিন্তু আমরা জানি নাই। তো যদি আসে যে কয় নাম্বার তফসিল বাতিল, প্রথম তফসিল বাতিল। পাইছেন? এখন কোন তফসিলে কি আছে সেই সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব, কারণ এখান থেকে এই ধরনের প্রশ্ন আসে যে অমুক তফসিলের বিষয়বস্তু কি, বা অমুক বিষয় কোন তফসিলে আলোচনা করা হয়েছে। সো যদি এটা দেখেন, আমরা প্রথমে চলে আসি প্রথম তফসিল বাতিল। দ্বিতীয় তফসিলের নিচে 3টা স্টার দেন। দ্বিতীয় তফসিল বিবিআই, এটা আপনার আজীবন মনে রাখতে হবে, তাতে আপনি উকিল হন, পুলিশ হন, জজ হন, দ্বিতীয় তফসিল সবসময় আপনার লাগবে। দ্বিতীয় তফসিলে বলছে যে পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, আমলযোগ্য নাকি আমল অযোগ্য, জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, সব কিছু আলোচনা করছে কত তফসিলে? দ্বিতীয় তফসিল, এটা আমরা জানি। তৃতীয় তফসিল, তৃতীয় তফসিলের বাম ডান সাইডে দেখেন ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা। ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা, পাশে লেখেন ধারা 36, পাশে লেখেন ধারা 36। ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা ধারা কত? 36। এবং পাশে আরেকটু লিখবেন বিচারিক ও নির্বাহী। বিচারিক ও নির্বাহী একটু লেখেন, বিচারিক ও নির্বাহী। আপনার লেখা আছে? ইউটিউবে দেখছেন? আচ্ছা, তাহলে ওনারা, আমার একজন প্রশ্ন করছে, একটু উত্তর দিই। একজন জিজ্ঞাসা করে, স্যার আপনি যে ক্লাস নেন সব তো ইউটিউবে আছে, তাহলে আপনার কাছে আলাদা করে পড়ে লাভ কি? ঠিক আছে, আলাদা করে লাভ হচ্ছে যে এই জায়গায় আপনি সরাসরি তদারকিতে থাকবেন, আর সবচেয়ে বড় যে লাভ হলো পরীক্ষা দেওয়া। মানে আপনি ইউটিউবে, আমি সবই দেই, বাট ইউটিউবে কিন্তু পরীক্ষা নাই। তো পরীক্ষা না দিলে কিন্তু প্রস্তুতি পূর্ণতা লাভ করবে না। আর ইউটিউব দেখা মানে হচ্ছে যে যারা দূরে আছে, মানে তাদেরকে স্বপ্রণোদিত হয়ে দেখতে হবে, নিজের একটা তাগিদ কিন্তু সবার মধ্যে কাজ করবে না। আচ্ছা, তাহলে যাই হোক, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা কত তফসিলে আছে, তৃতীয় তফসিল। যদি বলে কোন কোন ম্যাজিস্ট্রেট, বিচারিক বা নির্বাহী। আর যদি বলে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা কত ধারায় আছে? 34 ধারা। ধন্যবাদ। চতুর্থ তফসিল দেখেন, ম্যাজিস্ট্রেট গণের উপর আরোপযোগ্য, গোল দেবেন অতিরিক্ত ক্ষমতা। অতিরিক্ত, ম্যাজিস্ট্রেট গণের উপর আরোপযোগ্য কি ক্ষমতা? অতিরিক্ত ক্ষমতা। তাহলে অতিরিক্ত ক্ষমতা পাশে ধারা লেখেন 37, সেকশন 37 লেখা আছে। আর কি লিখবেন? বিচারিক ও নির্বাহী উভয়, আগেরটার মতোই। তো যদি বলে যে ম্যাজিস্ট্রেটদের উপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা, কোন ধরনের ম্যাজিস্ট্রেট? বিচারিক ও নির্বাহী উভয়। কত ধারা? 37 ধারা। পঞ্চম তফসিলে আসেন ফরম সমূহ। ফরম সমূহ পাশে ধারা লেখেন 555। ফরম সমূহের পাশে ধারা লেখেন 555। ফরম সমূহের ধারা কত? 555। তো যদি বলে যে ফৌজদারি কার্যবিধির ফরম সমূহ কত তফসিলে আছে? পঞ্চম তফসিলে। পঞ্চম তফসিল সম্পর্কে কত ধারায় আছে? 555।
তাহলে 5টা তফসিল আমরা মনে রাখবো। প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিল দণ্ডবিধির অধীন ধারা, ওই ধারার অপরাধ, বিচারযোগ্য মানে কে বিচার করবে, আমলযোগ্য নাকি আমলযোগ্য, এগুলো আছে দ্বিতীয় তফসিল। তৃতীয় তফসিলে আছে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা 36 ধারা। চতুর্থ তফসিলে আছে ম্যাজিস্ট্রেটদের উপর আরোপিত অতিরিক্ত ক্ষমতা 37 ধারা। আর ফরম সমূহ কত তফসিল? 50 তফসিল। এবার চলে আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো দ্বিতীয় তফসিল। দ্বিতীয় তফসিলের এটা যা আছে, দ্বিতীয় তফসিলের 14 গোষ্ঠী মনে রাখতে হবে। দ্বিতীয় তফসিল ভিভিআই ভাই, এখান থেকে প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় তফসিলের মোট কলাম আছে কয়টা? আপনারা কি কলাম আর রো কি বুঝেন? কলাম আর রো কিরকম কি বুঝেন? আসমা খানম বলেন। কলামটা হচ্ছে লম্বা লম্বি, কলাম আছে লম্বা লম্বা। পেপার যেভাবে আমরা পড়ি, পেপারে থাকে কি কলাম নাকি, আর রো হচ্ছে আড়াআড়ি ভাবে। আচ্ছা, তাহলে দ্বিতীয় তফসিল যাদের বাসায় ফৌজদারি কার্যবিধি আছে ওখানে দেখবেন দ্বিতীয় তফসিল আছে, অথবা না থাকলে গুগলে গিয়ে সার্চ দিবেন, পেয়ে যাবেন। দ্বিতীয় তফসিলে মোট কলাম আছে 8টা। কয়টা আছে? 8টা। এই 8টা কলামের কোথায় কি আছে আমার মনে রাখতে হবে। প্রথম কলামে আছে দেখেন দণ্ডবিধির অধীন ধারা। উদাহরণস্বরূপ আপনি দণ্ডবিধির এই জায়গায় আমরা দণ্ডবিধির মোট ধারা আছে 511টা। এখন সকল ধারা কিন্তু আপনি দ্বিতীয় তফসিলে পাবেন না। দ্বিতীয় তফসিলে সেই ধারাগুলোই আছে যে ধারাগুলো মামলা করা যায়, যে ধারাগুলোই মামলা করা যায়। দণ্ডবিধির সব ধারায় কিন্তু মামলা করা যায় না। দণ্ডবিধির মামলা করা যায় শাস্তির ধারায়। কারণ খুনে চুরির সংজ্ঞা আছে 378, কিন্তু চুরির শাস্তি আছে 379, 80, 81, 82। তাহলে 78 ধারায় কি মামলা করা যাবে? না। 79 ধারায়, 80 ধারায়, 81 ধারায়, 82 ধারায়। তাহলে এই জায়গার ধারায় আমরা উদাহরণস্বরূপ বলি, ধরেন এই জায়গায় ধারা আছে 379। এখন আমরা জানবো দ্বিতীয় কলাম দেখেন, তাহলে প্রথম কলামে আছে দণ্ডবিধির কি ধারা, এখান থেকেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ একটু মনোযোগ দিলে। দ্বিতীয় কলামে আছে অপরাধ। অপরাধ মানে ওই ধারায় কি অপরাধ আছে, ওই ধারায় আমরা জানি কি আছে, চুরি, চুরির শাস্তি নাকি। তাহলে প্রথম কলামে পেলাম কি ধারা, দ্বিতীয় কলামে অপরাধ, ওই ধারায় কি অপরাধ আছে। তৃতীয় কলাম এটা দেখেন, ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারে কি পারে না, বা আমলযোগ্য নাকি আমল অযোগ্য। এখানে আরেকটা বাংলা লেখেন, ধর্তব্য নাকি অধর্তব্য, আসতেই পারে, যেহেতু বৈচারিক চলে আসছে বিচারিক থেকে, তো ধর্তব্য নাকি অধর্তব্য। অধর্তব্য একটু লেখেন। ধর্তব্য মানে হলো আমলযোগ্য, অধর্তব্য মানে হচ্ছে আমল অযোগ্য। বানান পারেন না বলে দেবো? দ তয় রে পয় দফলা। ধর্তব্য নাকি অধর্তব্য, তো তার আগে বুঝেন আমি একটু বলি। ইংরেজিতে হচ্ছে কগনিজেবল এন্ড নন কগনিজেবল। আমল যোগ্যরে বলে কগনিজেবল, আর আমল অযোগ্যরে বলে নন কগনিজেবল। ওয়ারেন্ট ছাড়া যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে, মানে ওয়ারেন্ট দেয় হচ্ছে ম্যাজিস্ট্রেট, ওয়ারেন্ট দেয় কে? ম্যাজিস্ট্রেট। এখন পুলিশ যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই, উনি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই গ্রেফতার করতে পারে, তাহলে এটাকে বলে আমলযোগ্য বা কগনিজেবল বা ধর্তব্য। বুঝছেন? আর যে ক্ষেত্রে কোনো অপরাধের ক্ষেত্রে গ্রেফতার করতে হলে আগে ম্যাজিস্ট্রেটের অনুমতি দরকার, মানে ওয়ারেন্ট দরকার, এটা হলো কম গুরুতর। দ্যাট মিনস আমল অযোগ্য, অধর্তব্য, নন কগনিজেবল। বুঝছেন? তো যদি আপনার বলে যে দ্বিতীয় তফসিলের কত কলামে কগনিজেবল বা নন কগনিজেবল সম্পর্কে বলছে, দ্বিতীয় কলামে। কগনিজেবল নন কগনিজেবল বহুবার জিজ্ঞাসা করবো, পরীক্ষা আসবে। ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারলে সেটা কগনিজেবল, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে না পারলে সেটা কি নন কগনিজেবল। বুঝছেন? মিলন বলেন তো ধর্তব্য অপরাধ কারে বলে? ধর্তব্য মানে কি, যারা ধরে ফেলাইছে এবং কারো অনুমতির দরকার নাই, সেটা কি ধর্তব্য, মানে আমলযোগ্য, কগনিজেবল। আর অধর্তব্য মানে কি, ধরা যাচ্ছে না, কি ছাড়া, অনুমতি ছাড়া, সেটা হচ্ছে নন কগনিজেবল বা আমল অযোগ্য। বুঝছেন? আখিনুর বুঝছেন? বলেন দিয়ে আরেকবার। বলেন। হ্যাঁ, ধর্তব্যের ক্ষেত্রে লাগবে না, কিন্তু অধর্তব্যের ক্ষেত্রে লাগবে। জি, তো আমরা চতুর্থ কলামে আছি দেখেন,
প্রথমে ওয়ারেন্টটাকে সমন ইস্যু করা হবে। কিছু কিছু মামলা আছে যখন আপনি ম্যাজিস্ট্রেটের কাছে করবেন, আগে কি ওয়ারেন্ট দিবে নাকি আগে সমন দিবে, এই সম্পর্কে ওই জায়গায় বলা আছে। এটা বলা আছে কত ধারায়? 4th কলামে। তাহলে আমরা 4টা কলাম আবার মিলাই। প্রথম কলামে আছে ধারা, দ্বিতীয় কলামে আছে ওই ধারায় কি অপরাধ আছে, তৃতীয় কলামে আছে আমলযোগ্য নাকি আমল অযোগ্য, চতুর্থ কলামে আছে আগে ওয়ারেন্ট দিবে নাকি আগে সমন দিবে, পঞ্চম কলাম জামিনযোগ্য নাকি জামিন বেইলেবল নাকি নন বেইলেবল। মানে ওই চুরির অপরাধে ধরেন কাউরে গ্রেফতার করে নিয়ে আসছে 379 ধারায়, এখন তারা কি জামিন দিবে নাকি জামিন দিবে না, এটা বলা আছে কত কলামে? পঞ্চম কলামে। ষষ্ঠ কলাম দেখেন, অপরাধ আপোষযোগ্য নাকি আপোষ মীমাংসা যোগ্য, কম্পাউন্ডেবল নাকি নন কম্পাউন্ডেবল। ধরেন জামিন টামিন পাইছেন, বিচার চলতেছে, এখন এমন সময় যার মালামাল হারাইছে তার সাথে আপোষ মীমাংসা করতে চাচ্ছেন, এখন এটা কি আপোষ মীমাংসা করা যাবে কিনা? আপনি মন চাইলে আপোষ মীমাংসা করতে পারবেন না, আইনে বিধান থাকা লাগবে। এই সম্পর্কে বলা আছে দ্বিতীয় তফসিলে কত কলাম? 6ষ্ঠ কলাম। সপ্তম কলামে আসেন, দণ্ডবিধির অধীন উল্লেখিত শাস্তি, মানে এই চুরির মামলায় 379 ধারায় কি শাস্তি হতে পারে, এটা বলা আছে কত কলামে? সপ্তম কলামে। এবং অষ্টম কলামে এসে দেখেন, যে আদালত কর্তৃক অপরাধটি বিচারযোগ্য। 3টে স্টার দেন, যে আদালত কর্তৃক অপরাধটি বিচারযোগ্য। তাহলে এই 8টা কলাম আমাদের আজীবন মনে রাখতে হবে। আপনি দায় মুক্তি পাবেন মরার পরে, মরার আগ পর্যন্ত দ্বিতীয় তফসিলের 8 কলাম মনে রাখতে হবে। সবার আগে ধারা, ওই ধারায় কি অপরাধ আছে, কগনিজেবল নাকি নন কগনিজেবল, আগে সমন নাকি ওয়ারেন্ট, জামিন নাকি জামিন অযোগ্য, আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য, শাস্তি কোন আদালত কর্তৃক বিচার। বিপাশ ভাই না দেখে বলতে পারবেন? বলেন তো দেখি, হয়ে যাক। প্রথম কলামে হলো ধারা, দ্বিতীয় কলামে অপরাধ, তৃতীয় কলামে হচ্ছে হলো আমল জানে অযোগ্য। জি, আর চতুর্থটা হলো যে আগে সমন হবে। থামেন, আপনার সাইড দিয়া, বাকি সাইড দিয়া মাহবুব সাহেবের জন্য বরাদ্দ। লাস্টের সাইডটা মাহবুব সাহেব বলেন, না দেখে বলেন, লাস্টের 4টা কলাম বলেন। তাকান কে লাস্টে সেটা বলে দিবেন, কলাম 5, কলাম 6, কলাম 7, কলাম 8, একেবারে না বললে ওটাও তো সঠিক। এই লাস্টের সেটটা কি আছে আলম ভাই বলেন? 4 নম্বর হলো 5 নম্বরে জামিন। 5 নম্বর জামিন, হ্যাঁ তখন আপনি জামিন অযোগ্য। 6 নম্বরে আপোষ অযোগ্য, 7 নম্বরে শাস্তি কোন আদালত কর্তৃক বিচারযোগ্য। বুঝছেন মাহবুব সাহেব? এবার পারবেন 8টা, এবার 8টা পারবেন? হ্যাঁ বলেন, তারপর জোরে বলেন, জোরে। আপনি লজ্জা পাচ্ছেন কেন? জোরে বলেন। অপরাধ, আচ্ছা, আমরা বিগত বছরের একটা প্রশ্ন আছে, এটা পড়ি দেখেন। পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে? দ্বিতীয় তফসিলের কত কলাম? কলাম। দেখেন, আপনি যদি বুদ্ধিমান হতেন তাহলে কত কলাম আমার দরকারই নাই খোঁজার, জাস্ট তফসিল দেখলেই হতো। যে জায়গা দ্বিতীয় তফসিল কয় জায়গা আছে? এক জায়গায়, অন্য কোনো অপশনে কিন্তু দ্বিতীয় তফসিল নাই। সো মোটামুটি বিচার করবেন, কে করবে, জামিন দিবে নাকি দিবে না, আপোষ করবে নাকি করবে না, এই বাদ বাকি এই সব কিছু আছে কোথায়? দ্বিতীয় তফসিল। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, ক্রিমিনাল প্রসিডিউর কোডে মোট কতটি তফসিল আছে? এই জায়গা উত্তর আছে 4টা, বাট 5টা করে দেন, কয়টা হবে? 5টি। কারণ আমি একটু বলি, ধরেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে মোট ধারা পড়ছি আমরা কয়টা? 565টা। এখন একটা জিনিস দেখেন, 206 থেকে, মানে ওই জায়গায় অনেক ধারা 206 থেকে যেরকম নাই, আবার 266 থেকে 336 পর্যন্ত নাই। তাহলে আমি কি 565 থেকে ওইগুলো মাইনাস করে বলতেছি যে এইগুলো ধারা? তাহলে আমি কেন তফসিলের ক্ষেত্রে একটা বাদ দিয়ে বলবো? বুঝেন কিনা? মোট মোট কথা বললে বাতিল হোক বা না হোক, মোট ধারা আছে কয়টা? 565টা। আর মোট তফসিল আছে 5টা। জি,
2 নম্বর প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 নিম্নলিখিত কোন তফসিলটি বাতিল করা হয়েছে? কোন তফসিলটি? প্রথম। এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা চলে আসি 5 নম্বর প্রশ্ন, 3টা স্টার দেন বিবিআই। 5 নম্বর প্রশ্ন যে ফৌজদারি কার্যবিধির কত তফসিলের কত কলামে আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সমূহ উল্লেখ করা আছে? কত কলামে? দ্বিতীয় তফসিলের 3য় কলামে। এখন মজার বিষয় হলো এই জায়গায় আমরা একটু ব্যাখ্যাটা পড়ি। দেখেন, ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 3য় কলামে সুনির্দিষ্টভাবে আন্ডারলাইন করবেন আমলযোগ্য কগনিজেবল বা আমল অযোগ্য নন কগনিজেবল শব্দগুলো ব্যবহার করা হয় নাই। মানে ওই জায়গায় আপনি কিন্তু বলা নাই যে আমলযোগ্য নাকি আমল অযোগ্য, তাহলে ওই জায়গায় আছে কি? সেখানে ব্যবহার করা হয়েছে, দেখেন, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে, মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। যদি বলে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট মানে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে, তাহলে ধরে নিতে হবে এটা আমলযোগ্য। আর যদি বলে মে নট অ্যারেস্ট অর শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে সেটা আমল অযোগ্য। এই যে দেখেন, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবে না, শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, শ্যাল নট থাকুক অথবা কি মে নট থাকুক, সে সকল অপরাধের ক্ষেত্রে যে সকল অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট উল্লেখ আছে, সেগুলো গোল দিবেন আমলযোগ্য অপরাধ। কারণ ম্যাজিস্ট্রেটের নিকটতে ওয়ারেন্ট ব্যতীত পুলিশ এই ক্ষেত্রে গ্রেফতার করতে পারে বা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অপরাধটি আমলে নিতে পারে। অন্যদিকে যে সকল অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করবে না, শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট উল্লেখ আছে, সেগুলো হলো কি আমল অযোগ্য বা কি অপরাধ? নন কগনিজেবল অফেন্স। আশা করি বুঝতেন। এই আকিনুর সাহেব, যদি বলে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে আমলযোগ্য নাকি আমল অযোগ্য? আমলযোগ্য। নট থাকলে আমল অযোগ্য। মে নট অ্যারেস্ট বা শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে সেটা মিলন কি হবে? আমল অযোগ্য। ধন্যবাদ। 8-9 নাম্বার প্রশ্ন ভিভিআই দেখেন, 8 নম্বরে বলছে বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ এখতিয়ার আন্ডারলাইন করেন। সাধারণ এখতিয়ার উল্লেখ আছে কততে? 3য় তফসিলে। আর ডান সাইডে দেখেন ধারা কত? 36। অপরদিকে 9 নাম্বার, বিচারিক ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গোল দিবেন অতিরিক্ত ক্ষমতা। অতিরিক্ত ক্ষমতা শব্দটা বললেন কত তফসিলে? 4র্থ তফসিলে। ধারা কত? 37। পাইছেন? আমরা চলে আসি ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ক্রিমিনাল প্রসিডিউর কোড, ধারা 5। দেখেন, ফৌজদারি কার্যবিধি হলো একটা পদ্ধতিগত আইন। এখন দণ্ডবিধির অধীন যত অপরাধ আছে, এই সকল অপরাধের বিচারের ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে, অনুসন্ধানের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। এই কথাটা বলা আছে 5-এর উপধারা 1। কত বলেন? 5-এর উপধারা 1। মানে দণ্ডবিধির অধীন যত অপরাধ আছে, সকল অপরাধের বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধান তদন্তের ক্ষেত্রে অনুসরণ করা হবে, অনুসন্ধানের ক্ষেত্রে অনুসরণ করা হবে, বিচারের ক্ষেত্রে অনুসরণ করা হবে। এটা বলা আছে 5-এর 1। এখন আমাদের বাংলাদেশে অপরাধ সংক্রান্ত অনেক বিশেষ আইন আছে। যদি বলেন স্যার বিশেষ আইন কিভাবে বুঝবো? দণ্ডবিধি ছাড়া অপরাধ সংক্রান্ত আর যত আইন আছে সব বিশেষ আইন। ধরেন দণ্ডবিধিতে যৌতুকের সাজা নাই, দণ্ডবিধিতে মাদকের সাজা নাই, দণ্ডবিধিতে পর্নোগ্রাফির সাজা নাই, দণ্ডবিধিতে চেক ডিজনারের সাজা নাই। সো দণ্ডবিধি ছাড়া এই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, তারপরে এই যে মানব পাচার প্রতিরোধ দমন আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, দুর্নীতি দমন কমিশন আইন, এই সবগুলো কি আইন? বিশেষ আইন। তাহলে দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। এটা কততে আছে? 5-এর 1। এখন অপরাধ সংক্রান্ত যে বিশেষ আইনগুলো আছে, বিশেষ আইনের ক্ষেত্রে কি ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য কিনা, এই ব্যাখ্যাটা দিছে 5-এর 2। কততে বলছে? 5-এর 2। এখন সরাসরি আমরা না বলতে পারবো না, প্রযোজ্য হতেও পারে আবার কি নাও পারে। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, এটা বলা আছে কততে? 5-এর 2। আর দণ্ডবিধির ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা কত? 5-এর 1। সো বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না আমরা নামাজের পরে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত নামাজের বিরতি। আর যদি কোনো প্রশ্ন থাকে নামাজের পরে জিজ্ঞেস করবেন। মোটামুটি 10-15 মিনিটের বিরতি, এরপরে আবার আমরা ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, আমরা বিরতির পর পড়া শুরু করতেছি। দেখেন যে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ক্রিমিনাল প্রসিডিউর কোড। একটু আগে বললাম যে দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। এটা কত ধারায় বলছে? 5-এর 1। একটু পড়ি। দেখেন যে দণ্ডবিধিতে উল্লেখিত
এবং অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ সম্পর্কে 5 ধারায় আলোচনা করা হয়েছে। বিশেষ করে এই যে আন্ডারলাইন করেন, ফৌজদারি কার্যবিধির 5-এর 1 ধারায় বিধান করা হয়েছে। আন্ডারলাইন করেন, 5-এর কত? 1 ধারায়। ফৌজদারি কার্যবিধির 5-এর 1 ধারায় বিধান করা হয়েছে দণ্ডবিধির অধীন সকল অপরাধের, আন্ডারলাইন করেন, তদন্ত, অনুসন্ধান এবং বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতিতে হবে। সো এটা আমার মনে রাখতে হবে, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে দণ্ডবিধির অধীন অপরাধের তদন্ত, অনুসন্ধান এবং বিচার ফৌজদারি কার্যবিধিতে হবে। কত ধারায় বলছে? 5-এর 1। এখন তদন্ত কাকে বলে, অনুসন্ধান কাকে বলে, বিচার কাকে বলে, এটা এখন ব্যাখ্যা দিচ্ছি না, আমরা একটু পরে গিয়ে ওই ডেফিনেশন ক্লজে গিয়ে ব্যাখ্যা দিব। জাস্ট আপাতত মনে রাখেন, দণ্ডবিধির অধীন সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধি অনুসারে হতে পারে, বা হবে আর কি, হতে পারে না, হবে। 5-এর উপধারা 1। আচ্ছা, এবার দেখেন অন্যান্য আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার। এখন অন্যান্য আইন অবশ্যই সেটা অপরাধ সংক্রান্ত আইন হতে হবে, এবং যেটা দণ্ডবিধিতে নেই সেটাই হলো বিশেষ আইন। এখন বিশেষ আইন তো অনেকগুলো আছে, বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না সহজভাবে বলে দিই। যদি বিশেষ আইনে, ওই বিশেষ আইনের মধ্যে বলা থাকে যে আমার এই আইনের অধীন অপরাধের তদন্ত, অনুসন্ধানের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, উদাহরণস্বরূপ আমি বলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটা ধারায় বলা আছে ফৌজদারি কার্যবিধি লাগবে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে ফৌজদারি কার্যবিধি লাগবে, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে বলা আছে ফৌজদারি কার্যবিধি লাগবে। এরকম অপরাধ সংক্রান্ত যত বিশেষ আইন আছে সবাই ম্যাক্সিমাম জায়গায় বলা আছে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। অর্থাৎ বলা যায় যদি বিশেষ আইনে প্রযোজ্যতার কথা বলা থাকে তাহলে প্রযোজ্য হবে, আর বিশেষ আইনে যদি নিষেধ থাকে যে না আমার ফৌজদারি কার্যবিধি লাগবে না, যেরকম দুদক শুনছেন, দুর্নীতি দমন কমিশন আইন 2004, ওই আইনে তদন্তের আলাদা ধারা আছে, অনুসন্ধানের আলাদা ধারা আছে, ওদের বিধিমালা আছে, ওদের ফৌজদারি কার্যবিধি লাগবে না। এজন্য দুর্নীতি দমন কমিশন আইন বা দুদকের মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করা হয় না। বুঝতে পারছেন? তাহলে যদি বিশেষ আইনে বলা থাকে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, তাহলে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। আর যদি বিশেষ আইনে নিষেধ করা থাকে যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য না, তাহলে প্রযোজ্য না। বুঝতেন? এখন মাঝে আরেকটা ক্ষেত্র তৈরি হতে পারে, মৌনতা। ওই জায়গা ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য নাকি প্রযোজ্য না, হ্যাঁ না কিছুই বলে নাই। যদি হ্যাঁ না কিছুই বলা না থাকে, ধরেন ওই আইনে বিশেষ আইন এবং ফৌজদারি কার্যবিধি রিলেটেড কোনো কথাই ওই জায়গা নাই, সেক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। বুঝতে পারছেন? তাহলে প্রযোজ্যের কথা বলা থাকলে হবে, প্রযোজ্যের কথা না বলা থাকলে হবে না। হবে নাকি হবে না কিছুই বলা নাই, সেক্ষেত্রেও হবে। এই কথাগুলোই বলা আছে 5-এর উপধারা কত? 2। সো আমরা চলে আসি পরে। কি তানভীর সাহেব উনি কোথায়, নামাজে গেছে নাকি আবার? দেখেন আমাদের সাথে তো পড়েন নাই। ফৌজদারি কার্যবিধির 5-এর 2 ধারা অনুসারে অন্যান্য যে কোনো আইনের অধীন সকল অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত একই বিধানসমূহ অনুসারে করতে হবে। কিন্তু উক্ত অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচারের পন্থা ও স্থান নিয়ে কোনো বিধান করা হলে, দেখেন এটা আন্ডারলাইন করেন, উক্ত অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান, বিচারের পন্থা বা স্থান নিয়ে কোনো বিধান করা হলে সেই ক্ষেত্রে উক্ত বিধানসমূহ প্রযোজ্য হবে। অর্থাৎ 5-এর 2 ধারার মূল ভাষ্য হলো যে ক্ষেত্রে বিশেষ আইনে কোনো অপরাধ সংজ্ঞায়িত এবং শাস্তিযোগ্য করা হয়েছে কিন্তু উক্ত অপরাধের বিচারের পদ্ধতি উক্ত বিশেষ আইনে উল্লেখ করা হয় না, সেক্ষেত্রে উক্ত অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচারে ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ বিশেষ আইন বটে, বাট ওই আইনে বিচারের জন্য, তদন্তের জন্য আলাদা কোনো বিধিবিধান নাই, তাহলে ফৌজদারি কার্যবিধির অবশ্যই লাগবে। কিন্তু কোন বিশেষ আইনে সংজ্ঞায়িত অপরাধের বিচারের জন্য উক্ত বিশেষ আইনে বিশেষ পদ্ধতি উল্লেখ থাকতে পারে, বিশেষ আইনে আলাদা পদ্ধতি থাকতেই পারে। যদি আলাদা থাকে তাহলে কি ফৌজদারি কার্যবিধিরে লাগবে? লাগবে না। আলাদা থাকলে ফৌজদারি কার্যবিধিরে লাগবে না। যে ক্ষেত্রে বিশেষ আইনে উল্লেখিত অপরাধের বিচার করার একটি সম্পূর্ণ পদ্ধতি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে উক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে, সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির পদ্ধতি অনুসরণ করা যাবে না। যেমন যদি আমরা এখানে একটা উদাহরণ পড়ি, দেখেন উদাহরণ যদি দেখি যে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর অধীন উল্লেখিত অপরাধ সমূহের ও উক্ত আইনের তফসিলে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান ও বিচার সম্পর্কে উক্ত আইনে বিধান রয়েছে। সেহেতু দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ বর্ণিত বিধান অনুসারে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান ও বিচার
হবে। বুঝেন কিনা? অথবা অন্যান্য আইনে উল্লিখিত অপরাধ সমূহের তদন্ত অনুসন্ধান বা বিচার করার জন্য গোল দিবেন। কোনো বিধান না থাকলে, এই শব্দটা গোল দেন, কোনো বিধান পাইছেন, কোনো বিধান না থাকলে সেই ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। তাহলে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য কথা বলা থাকলে তো হবেই, নিষেধ করা থাকলে হবে না, কিন্তু কোনো বিধান নাই সেক্ষেত্রেও হবে। বা অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত অনুসন্ধান বা বিচার করার জন্য ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য করা হলে সেই ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। তাহলে প্রযোজ্য হবে দুইটা ক্ষেত্রে, বিশেষ আইনের ক্ষেত্রে যদি প্রযোজ্যের কথা বলা থাকে তাহলে, আর নিষেধ না করা থাকলে। আর যদি নিষেধ করা থাকে তাহলে প্রযোজ্য হবে না। এই হলো কথা। বুঝতে পারছেন? যেমন এই জায়গায় একটা উদাহরণ দিচ্ছে যে সাইবার নিরাপত্তা আইন 2023-এর 49 ধারা বলা হয়েছে, এই আইনে ভিন্ন কিছু না থাকলে কোন অপরাধের তদন্ত, বিচার, আপিল বা অন্যান্য বিষয়াদি নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। সেই জায়গায় আর দরকার নাই। আমার মনে রাখতে হবে, বিশেষ আইনে যদি বলা থাকে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে তাইলে হবে, বিশেষ আইনে যদি নিষেধ করা থাকে তাইলে হবে না। বিশেষ আইনে নিষেধ করা নাই আবার প্রযোজ্য হবে তাও বলা নাই, তাইলে কি তাও প্রযোজ্য হবে। সব কথা বলা আছে কত ধারায়? 5-এর 2। তো আমরা সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা। তার আগে 5 ধারা বুঝছেন কিনা আপনারা? পূর্ণ বুঝছেন? কি বুঝছেন বলেন? দণ্ডবিধির ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোথায় কোথায় বলছে? 5-এর 1। আর বিশেষ আইনের ক্ষেত্রে? বিশেষ আইনের ক্ষেত্রে হতেও পারে নাও পারে, হতেও পারে কোথায় বলা আছে? 5-এর 2-এ। যদি ওই আইনে বলা থাকে তাইলে হবে, ওই আইনে বলা না, যদি নিষেধ করা থাকে তাইলে হবে না। ওই আইনে মানে হ্যাঁ বা না কিছুই বলা নাই তবুও হবে। 5-এর 2। জি স্যার, আমার নেটটা একটু ডিসকানেক্ট ছিল। 5 ধারা যদি একবার একটু বলতেন স্যার। 5 ধারা তো আচ্ছা বলবো, সমস্যা নাই, অনেক আলোচনা করছি তো। দেখেন ধৈর্য ধরে থাকেন। আমরা সেলফ প্র্যাকটিসের 1 নাম্বারটা দেখেন। দণ্ডবিধির অধীন সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতিতে হবে। এটা ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলছে? 5 ধারায় বলছে। জি, বাদ বাকি যে প্রশ্ন আছে এগুলো পড়ে নেবেন। যারা মিস করছেন তাদের উদ্দেশ্যে আমি 5 ধারাটা আবার একটু ব্যাখ্যা করি। যে আমরা তো জানি যে ফৌজদারি কার্যবিধি একটা প্রসিডিউরাল ল। এখন যদি এইভাবে ব্যাখ্যা করি, ধরেন প্রসিডিউরাল ল হচ্ছে একটা বন্দুক। এখন বন্দুক যদি চালায়, বন্দুক চালানোর জন্য কি লাগে? গুলি লাগে। বন্দুক না থাকলে শুধু গুলি দিয়েও কোনো কাজ হয় না, আবার গুলি নাই শুধু বন্দুক দিয়েও কি হবে না, কাজ হবে না। তাহলে প্রসিডিউরাল আমরা তুলনা করতে পারি, প্রসিডিউরাল ল হচ্ছে বন্দুক আর সাবস্টেন্টিভ ল হচ্ছে কি? গুলি। এরা একে অন্যের পরিপূরক, মানে শুধু একজন দিয়ে কিছু হয় না। এখন কথা হচ্ছে যে দণ্ডবিধি নামক গুলি, এটা ফৌজদারি কার্যবিধিতে, ফৌজদারি কার্যবিধি নামক বন্দুকে কি ব্যবহার করা যায়। তাহলে দণ্ডবিধি যে প্রযোজ্য ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে, মানে দণ্ডবিধির অধীন যত অপরাধ হোক, এই অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার ফৌজদারি কার্যবিধি অনুসারে হবে। এই কথাটা বলছে 5-এর 1। এখন গুলি শুধু দণ্ডবিধি না, অন্যান্য কোম্পানির গুলিও আছে। এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, তারপরে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যৌতুক নিরোধক আইন, এই গুলিগুলো মানে এই সাবস্টেন্টিভ ল গুলোর ক্ষেত্রে কি ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য কিনা, মানে এই গুলিগুলো ওই বন্দুকে ভরে গুলি করা যাবে কিনা। এখন বিষয়টা হচ্ছে যে ওই যে গুলির প্যাকেট যখন আপনি হাতে নেবেন, ওই প্যাকেটে যদি বলা থাকে যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, তাহলে ওইগুলি ফৌজদারি কার্যবিধির বন্দুকে কি প্রয়োগ করা যাবে। কিন্তু ওই প্যাকেটে যদি বলা থাকে যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য না, কারণ ওর আলাদাই বডি আছে গুলি করার, ওর আর বন্দুক লাগবে না। বুঝতে পারছেন? আপনারা ওই কথা জানেন কিনা যে এর আগে যখন ওই যে ম্যানুয়াল ক্যামেরা ছিল, আমরা ফিল্ম বলা লাগতো, জানেন? কিছু কিছু ক্যামেরা ছিল ওয়ান টাইম ইউজ, মানে ওই ফিল্মও একটা, ক্যামেরার বডিও একটা, মানে একবার ব্যবহারের পর শেষ, ওর আলাদা কোনো ক্যামেরা লাগতো না। তাহলে যদি কোনো আইনে বলা থাকে যে ফৌজদারি কার্যবিধিরে লাগবে না, তাহলে ওইটা ফৌজদারি কার্যবিধিরে লাগবে না। কিন্তু এমন গুলি আছে যে এগুলিতে ফৌজদারি কার্যবিধি লাগবে কি লাগবে না কিছুই বলা নাই, সেই ক্ষেত্রেও কি ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। এই হলো কথা। তাহলে
দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, এটা হলো 5-এর 1। বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে, নাও পারে, এটা হলো 5-এর 2। যদি বিশেষ আইনে বলা থাকে প্রযোজ্য তাহলে প্রযোজ্য, যদি বিশেষ আইনে বলা থাকে প্রযোজ্য না তাহলে প্রযোজ্য না। বিশেষ আইনে প্রযোজ্য নাকি প্রযোজ্য না কিছুই বলে নাই, সেক্ষেত্রেও প্রযোজ্য। এই সব কথাই বলা আছে কত ধারায়? 5-এর 2। আমরা চলে আসি ফৌজদারি আদালত, ক্রিমিনাল কোর্ট, এটার গঠন, ভিভিআই। ক্রিমিনাল কোর্ট ধারা 6 থেকে 25। 6 ধারা দেখেন ফৌজদারি আদালতের শ্রেণী লেখা আছে না? শ্রেণীর পাশে একটু লিখে রাখেন কম্পোজিশন, হাইপেন দিয়ে লেখেন গঠন। কম্পোজিশন, COM POSITION, কম্পোজিশন। কম্পোজিশনের ইংরেজি কি? গঠন। তাহলে যদি বলে যে ফৌজদারি আদালতের গঠন কত ধারায় আছে? 6 ধারায় আছে। যদি বলে ফৌজদারি আদালতের শ্রেণী কত ধারায়? 6 ধারায়। এখন আমরা তো মোটামুটি ফৌজদারি কার্যবিধি কি জানলাম, বাট ফৌজদারি আদালত কারা কারা, কোন কোন আদালত বিচার করে, কি কি আদালত আছে ধরেন আমরা এখনো জানি না। তো 6-এর 1 ধারা অনুসারে বাংলাদেশে গোল দিবেন 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। 6-এর উপধারা 1 বলতেছে বাংলাদেশে ফৌজদারি আদালত কয় শ্রেণীর? 2 শ্রেণীর। আমরা ওই নিচে চলে আসি, দেখেন নিচে ওই যে 6-এর 1 যে টেবিল আছে, মানে অ্যারো দিয়ে বোঝানো। 6-এর 1 ধারা অনুসারে ফৌজদারি আদালত 2 শ্রেণী। 2 শ্রেণী কি কি দেখেন? দায়রা আদালত, কোর্ট অফ সেশনস, আর একটা কি? ম্যাজিস্ট্রেট আদালত, কোর্টস অফ কি? ম্যাজিস্ট্রেট। তাহলে দায়রা আদালত, কোর্টস অফ সেশনস, ম্যাজিস্ট্রেট আদালত, কোর্টস অফ ম্যাজিস্ট্রেটস। এরপরে দেখেন 6-এর 2 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আবার বলতেন 2 প্রকার। 6-এর 2 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট কয় প্রকার? 2 প্রকার। একটা দেখেন বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে ফৌজদারি আদালত কয় প্রকার? 2 প্রকার। দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট কয় প্রকার? 2 প্রকার। কি কি? নির্বাহী। বিচারিক ম্যাজিস্ট্রেটটা বলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটটা বলে কি? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমরা 6-এর 3-এ চলে আসি। দেখেন 6-এর 3 ধারা অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট গোল দিবেন 4 শ্রেণীর। বিচারিক ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? 4 শ্রেণীর। এখানে ডান সাইডে একটু ছোট্ট করে আপনার বোঝার স্বার্থে লেখেন যে জেলা পর্যায়ে 4 শ্রেণীর, মহানগর এলাকায় 2 শ্রেণীর। একটু লিখে রাখেন যে জেলা পর্যায়ে, পাইছেন? খুঁজে পাইছেন? জেলা পর্যায়ে কয় শ্রেণীর? 4 শ্রেণীর। আর মহানগরের ক্ষেত্রে 2 শ্রেণী। মহানগরের ক্ষেত্রে 2 শ্রেণী। বাট যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ধরেন মহানগর বা জেলা পর্যায়ে কিছুই বলে নাই, বলতে বিচারিক ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? কয় শ্রেণীর? 4 শ্রেণীর। এখন এই 4 শ্রেণীর কি কি এটা আমরা একটু দেখবো। দেখেন আমাদের একজন ক্লাস করতেছে, উনি লেখছে বাসার পাশে ঝগড়াঝাটি করতেছে কয়েকজন। আপনি মাইক মানে ইয়ারবাডস কানে নিতে পারেন, নাহলে ঝগড়াঝাটি করতেছে তাদের তো আর আমরা থামাইতে পারবো না। দেখেন, আর ওনাদের যদি ফৌজদারি আদালতে শ্রেণী বিভাগ পড়াইতে যান তাহলে আপনার খবর আছে। দেখেন তো তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর। প্রথম দেখেন মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকায় সবার উপরে যিনি বিচারিক ম্যাজিস্ট্রেট তার নাম কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষেপে বলে সিএমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর মহানগর এলাকার বাইরে উনার নাম হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবং এখানে একটা কথা আমরা সামনে পড়বো, এখানে না লিখলেও চলবে, জাস্ট বোঝার সাথে বলতেছি যে আরো 2 জন ম্যাজিস্ট্রেটের জায়গায় আছে, আরো 2 জন ম্যাজিস্ট্রেটের জায়গায় আছে ওনাদের সাথে। একজন হলো অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওনাদের আলাদা শ্রেণী করে নাই, ওনারা এনাদের সাথেই। তাহলে মহানগর এলাকায় যার নাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকার বাইরে তার নাম কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন 2 নাম্বার, মহানগর এলাকায় গোল দিবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এমএম বলে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর মহানগর এলাকার বাইরে কি নাম আছে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের পাশে একটু লেখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অনেকে
কোর্টে গিয়ে দেখবেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লেখা আছে ধরে নিবেন উনি কোন পদমর্যাদার, প্রথম শ্রেণীর পদমর্যাদার। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মহানগর এলাকার বাইরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আমার মনে রাখতে হবে এই দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু মহানগর এলাকায় নাই, এনারা আছে কোথায়, জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে। এখন অনেকে মনে করেন যে ইন্দা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তার মানে এই না, ওনারা কিন্তু সরকারি কর্মকর্তার দিক থেকেই প্রথম শ্রেণীর, কিন্তু ওনাদের চাকরি ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের দিক থেকে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী। প্রথম যখন কারো চাকরি হয় সে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট থাকে, তারপরে পদোন্নতি পেতে 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 এক সময় ওই চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পরে দায়রা জজ পর্যন্ত হয়ে থাকে। তো তাহলে যদি আপনাকে বলে ফৌজদারি আদালত কয় প্রকার, দুই প্রকার, কি কি? দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট কয় প্রকার, দুই প্রকার। বিচারিক আর নির্বাহী। বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার, চার প্রকার। কি কি আখিনুর বলেন, পারবেন ইনশাল্লাহ, বলেন। হ্যাঁ, চিফ জুডিশিয়াল গোপালগঞ্জে যিনি, ঢাকায় তার নাম কি, ঢাকা মেট্রোপলিটনের এলাকায় চিফ মেট্রোপলিটন। তারপরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন, এরা এনাদের সাথেই, আলাদা কোনো শ্রেণী না। তারপরে যদি বলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর অন্যান্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বিগত বছরের প্রশ্ন দেখি আসেন, বাংলাদেশে ফৌজদারি আদালত কয় শ্রেণীর? দুই শ্রেণীর। পারেন না উত্তর ইনশাল্লাহ? 2 নাম্বার দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের কোন ধারায় ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ আছে, কত ধারায়? 6 ধারায়। 3 নাম্বার দেখেন, ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? এই তো ফাঁদে পা দিছেন। যদি বলে বিচারিক ম্যাজিস্ট্রেট তাহলে 4 ভাগ, আর ম্যাজিস্ট্রেট বললে কয় ভাগ? 2 ভাগ। শান্তিতে আপনি বলেন তো নির্বাহী ম্যাজিস্ট্রেট কয় প্রকার? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো প্রকার ভেদ নাই, নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের এই জায়গা যা আছে ইনশাল্লাহ পারবেন। বিশেষ করে 1 নাম্বার প্রশ্নটা যদি দেখেন যে ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় ফৌজদারি আদালতের গঠন আছে, কত ধারায়? 6 ধারায়। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 6 ধারা অনুসারে ড্যাশ শ্রেণীর ফৌজদারি আদালত কয় শ্রেণীর? 2 শ্রেণীর। ড্যাশ শ্রেণীর ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? 2 শ্রেণীর। ড্যাশ শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? 4 শ্রেণীর। এখন আপনাদের একটা একটা এডিশনাল নোট পাবেন, এটা আমি একটু দেই। এই যে 4 ধারা, এই ধারাগুলো এটা কার কার নাই একটু জানান তো আমারে। আচ্ছা দেখেন, প্রতিটা আইনের ওই আইনে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলোর ব্যাখ্যা ওই আইনের একটা নির্দিষ্ট ধারায় থাকে। যেরকম ফৌজদারি কার্যবিধিতে যত শব্দসমূহ ব্যবহৃত হয়েছে এই শব্দগুলোর ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন ক্লজ বা ডেফিনেশন ক্লজ বা ব্যাখ্যার ধারা বা সংজ্ঞার ধারা হলো 4 ধারা। দেখেন 4 ধারায় আমি একটু বলে নিই যে 4 ধারায় আমরা যা সংজ্ঞার বিষয়বস্তু মনে রাখবো, বাট অমুক সংজ্ঞা 4 এর উপধারা কততে আছে এটা মনে রাখার দরকার নাই। উদাহরণস্বরূপ যদি বলি যে তদন্ত আছে কত ধারায়, আমরা মনে রাখবো 4 ধারা। 4 এর উপধারা কত এটা দরকার নাই, এটা শুধু শুধু পণ্ডশ্রম হবে। সো প্রথমে আমরা চলে আসি সংজ্ঞা। সংজ্ঞার প্রথম যে ধারাটা আছে সেটা দেখেন অ্যাডভোকেট, এটা আছে 4 এর 1 এর এ, 4(1) আর কত বলেন এ। 4 এর 1 এর এতে আছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট কি বলছে দেখেন, কোন আদালতের কার্যক্রম প্রসঙ্গে অ্যাডভোকেট অর্থ বলবৎ আইন অনুযায়ী এরূপ যে কোনো আদালতে, আন্ডারলাইন করেন, আইন ব্যবসা করতে আদালতে, ঠিক আছে কোথায়? আদালতে আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট বা আন্ডারলাইন করবেন মুক্তার বা এরূপ কার্যক্রমে আদালতের অনুমতিক্রমে নিযুক্ত যে কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবেন। তাহলে অ্যাডভোকেট বলতে কাকে বোঝাচ্ছে? আদালতে যারা কাজ করতে পারে, এরকম আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত। এখন এই ক্ষমতাটা দেয় কে? বাংলাদেশ বার কাউন্সিল। ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট মুক্তার বা অনুমতিক্রমে নিযুক্ত যে কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে। তারপরে চলে আসি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল 4 এর 1 এর এ, অ্যাটর্নি জেনারেল। প্রথমে একটু বলে রাখি
যে অ্যাটর্নি জেনারেল হলেন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা। তিনি একজন আইন মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং ওনাকে নিয়োগ দেয় স্বয়ং রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে। এবং অ্যাটর্নি জেনারেলের পদের মেয়াদ কিন্তু সুনির্দিষ্ট না, মানে যতদিন মন চায় ততদিন থাকতে পারে, হয় যতদিন সে নিজে পদত্যাগ না করতেছে বা তাকে অভিশংসন না করা হচ্ছে, বাদ না দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত সে তার পদে বহাল থাকতে পারে। তো আমরা বাংলাদেশ বার কাউন্সিল যখন পড়েছি ওখানে বলা আছে রাইট অফ প্রি অডিয়েন্স, সবার আগে বক্তব্য পেশের অধিকার সবার আগে কার? অ্যাটর্নি জেনারেলের। তো অ্যাটর্নি জেনারেল দেখেন, অ্যাটর্নি জেনারেল অর্থ বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অথবা সহকারী অ্যাটর্নি জেনারেল। নর্মালি হাইকোর্ট ডিভিশনে যখন আপনার সুপ্রিম কোর্টে যাবেন ওখানে রাষ্ট্রপক্ষে যারা মামলা পরিচালনা করে তাকে বলে অ্যাটর্নি জেনারেল। এখন অ্যাটর্নি জেনারেলের 4টা ক্যাটাগরি আছে, সবার উপরে অ্যাটর্নি জেনারেল, শুধু অ্যাটর্নি জেনারেল একজনই হয়। এরপরে আছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, মানে এডিশনাল অ্যাটর্নি জেনারেল, এগুলা 2-1 জন, মানে একের অধিক থাকে। তারপরে দেখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তাহলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা আর একটু বেশি থাকে। তারপর দেখেন সহকারী অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা থাকে সবচেয়ে বেশি। তাহলে অ্যাটর্নি জেনারেল কয় শ্রেণীর? 4 শ্রেণীর। অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আর কে? সহকারী অ্যাটর্নি জেনারেল। অথবা সরকারি অ্যাডভোকেট অথবা বিভিন্ন সময়ে সরকার কর্তৃক নিযুক্ত এরূপ দায়িত্ব পালনের জন্য অফিসারকে অন্তর্ভুক্ত করবে। ধরেন অ্যাটর্নি জেনারেল স্বয়ং অসুস্থ, তো তখন ওনার দায়িত্ব একজন পালন করে না, যারা দায়িত্ব দেয়, তাহলে তাকেও কি হিসেবে গণ্য করা হবে? অ্যাটর্নি জেনারেল হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা জামিনযোগ্য অপরাধ, বেইলেবল অফেন্স। জামিনযোগ্য অপরাধ কোনগুলো আমরা কিভাবে বুঝবো? দ্বিতীয় তফসিলে কত কলাম? 5 কলাম। এই যে দেখেন, অর্থ সেই সমস্ত অপরাধ যা দ্বিতীয় তফসিলের, আন্ডারলাইন করবেন, দ্বিতীয় তফসিলের জামিনযোগ্য বলে দেখানো হয়েছে, বা যা বর্তমানে বলবৎ, আন্ডারলাইন করেন, বর্তমানে বলবৎ অন্য কোনো আইন দ্বারা জামিনযোগ্য করা হয়েছে। এবং জামিন অযোগ্য অপরাধ বলতে যে কোনো অপরাধকে বোঝাবে। তাহলে জামিনযোগ্য অ্যাকচুয়ালি বোঝার উপায় হচ্ছে দ্বিতীয় তফসিলের 5ম কলাম। আর বিশেষ আইনের ক্ষেত্রে বিশেষ আইনের ধারায় বলা থাকে যে জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। চার্জ পড়ার প্রয়োজন নাই। রাষ্ট্রীয় কেরানি দেখেন, রাষ্ট্রীয় কেরানি, ক্লার্ক অফ দ্য স্টেট, এটা গুরুত্বপূর্ণ। এই বিধি দ্বারা রাষ্ট্রীয় কেরানিকে প্রদত্ত কাজ সম্পাদনের জন্য গোল্ডেন প্রধান বিচারপতি কর্তৃক বিশেষভাবে নিযুক্ত যে কোনো অফিসারকে অন্তর্ভুক্ত করে। রাষ্ট্রীয় কেরানির অনেকে কাজ জিজ্ঞেস করেন, রাষ্ট্রীয় কেরানির কাজ কি? রাষ্ট্রীয় কেরানির কাজ প্রধান বিচারপতি ধর নির্দিষ্ট করে দিবে ওনার যে কাজ, ক্লারিক্যাল যে কাজগুলো আছে রাষ্ট্রের সেইগুলা। বাট রাষ্ট্রীয় কেরানির নিয়োগ দিচ্ছে কে? প্রধান বিচারপতি। একটা জিনিস মনে রাখবেন, সাধারণত আমরা সামনে গিয়ে অনেক পড়বো, নিয়োগ দেয় রাষ্ট্রপতি বা সরকার, রাষ্ট্রপতি বা সরকার, বাট এই একটা ক্ষেত্র যে যাকে নিয়োগ দিচ্ছে স্বয়ং প্রধান বিচারপতি, সেটা বলে রাষ্ট্রীয় কেরানি বা ক্লার্ক অফ দা স্টেট। এরপরে আসি আমলযোগ্য অপরাধ, কগনিজেবল অফেন্স। আমলযোগ্য অপরাধ আছে দ্বিতীয় তফসিলে কত কলাম? 3য় কলাম। এই যে দেখেন, আমলযোগ্য অপরাধ অর্থ দ্বিতীয় তফসিলে বর্ণিত বা কার্যকর কোনো আইনের অধীন কোনো পুলিশ অফিসার গোল দিবেন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, এটা আমরা জানি। যেটা ইম্পর্টেন্ট, নালিশ, নালিশে 3টে স্টার দেন, এটা মনে রাখতে হবে। নালিশ থেকে প্রশ্ন এসেছে এবং আসার সম্ভাবনা আছে। নালিশ বা কমপ্লেইন্ট, এর আরেকটা বাংলা লিখে রাখেন অভিযোগ। নালিশ বা কমপ্লেইন্ট, এর আরেকটা বাংলা হচ্ছে অভিযোগ। এখানে লেখেন অভিযোগ, অভিযোগ, অভিযোগ। নালিশ আসলে কাকে বলে? নালিশ বিচারিক, আমরা সামনে পড়বো যে ফৌজদারি মামলা 2 জায়গায় করা যায়, থানায় আর কোর্টে, ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে যেটা করে সেটা বলে নালিশ, বুঝছেন? ম্যাজিস্ট্রেটের কাছে যেটা করে সেটা হচ্ছে নালিশ। এই যে দেখেন, নালিশ অর্থ ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট গোল দিবেন মৌখিক বা লিখিত ভাবে। কিভাবে? মৌখিক বা লিখিত ভাবে এই মর্মে অভিযোগ করা যায়। এই জায়গায় জ্ঞাত হবে, জোত লেখা আছে নাকি? জ্ঞাত লেখেন, জয় ইউ আকার, জ্ঞাত অথবা অজ্ঞাত কোনো ব্যক্তি একটি অপরাধ সংগঠিত করেছে, কিন্তু এতে আন্ডারলাইন করবেন পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে। এখান থেকে কি প্রশ্ন হতে পারে দেখেন। প্রথমত প্রশ্ন আসতে পারে যে নালিশ কয় ভাবে হয়? 2 ভাবে, মৌখিক আর লিখিত। নালিশ কার কাছে দায়ের করা যায়? বিচারিক ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট। নালিশ কাদের বিরুদ্ধে দায়ের করা যায়? জ্ঞাত ব্যক্তি বা অজ্ঞাত ব্যক্তি, মানে চিনেন বা যারে চিনেন না। এখন বলতে পারেন স্যার যারে চিনি না তার বিরুদ্ধে আবার মামলা কিভাবে হয়? পিপাস সাহেব বলেন দি কিভাবে হয়?
দেখেন এটা ঘটনা ঘটছে কিরকম ঘটনাটা উদাহরণ দিয়ে বোঝান। যেমন এই যে ঢাকা বাড়িতে বান্ডিল দেখা যায়। ধন্যবাদ। মুরগি চুরি করে নিয়ে গেছে, তানবিন সাহেবের কবুতর নিয়ে গেছে, এখন পাশের বাড়ির 2 জনে চেয়েছে আর 3 জন হচ্ছে মুখে মুখোশ পরা, তাহলে জ্ঞাত কয়জন? 2 জন, আর অজ্ঞাত 3 জন। জ্ঞাত অজ্ঞাত সকলের বিরুদ্ধে নালিশ করা যায়। এবং একবার পরীক্ষায় প্রশ্ন আসে যে নালিশ বলতে নিম্নের কোনটিকে বোঝাবে না? পুলিশ অফিসারের রিপোর্ট। সো নালিশ বলতে পুলিশ অফিসারের রিপোর্ট বোঝাবে না। দায়রা আদালত দেখেন, কোর্ট অফ সেশনস, এটা বিবিআই। কোর্ট অফ সেশন বলতে মহানগর দায়রা আদালতকে অন্তর্ভুক্ত করবে। আর একটু একটা জিনিস বোঝান যে আমাদের ফৌজদারি কার্যবিধির বিভিন্ন জায়গায় দায়রা আদালত বলা আছে। এখন যেখানে দায়রা আদালত বলা আছে ধরে নিবেন সেটা মহানগর দায়রা আদালতকেও অন্তর্ভুক্ত করে, কারণ মেট্রোপলিটন এলাকার বাইরে যেটার নাম দায়রা আদালত, মেট্রোপলিটন এলাকার ভেতরে সেটার নাম কি? মহানগর দায়রা আদালত। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকায়ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকার বাইরেও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বলা যাবে না যে মহানগর নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মহানগর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এটা বলা যাবে না। তারপরটা দেখেন, হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট ডিভিশন অর্থ ফৌজদারি আপিল, বলতেন আপিল অথবা রিভিশনের জন্য হাইকোর্ট বিভাগ। তাহলে হাইকোর্ট বিভাগে ফৌজদারি কার্যবিধি অনুসারে কি কি করা যায়? আপিল করা যায় অথবা কি রিভিশন করা যায়। যদি বলেন স্যার হাইকোর্ট বিভাগ কি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, সবার উপরে আপিল বিভাগ, তারপরে কি হাইকোর্ট বিভাগ। তাহলে হাইকোর্ট বিভাগ বলতে এখানে কি বোঝাচ্ছে? আপিল অথবা রিভিশনের জন্য হাইকোর্ট বিভাগ। অনুসন্ধানে চলে আসি, ইনকোয়ারি। এই আইন অনুসারে কোন ম্যাজিস্ট্রেট গোল দিবেন অথবা গোল দিবেন আদালত কর্তৃক পরিচালিত গোল দিবেন তার বিচার ব্যতীত সমস্ত অনুসন্ধান। একটু বুঝাই, দেখেন একটা ফৌজদারি মামলা যখন দায়ের করে তখন প্রাথমিক পর্যায়ে ওই মামলাটা থাকে আমলি আদালতে। আমলি আদালত মানে হলো চার্জ গঠনের আগ পর্যন্ত, একটা মামলা চার্জ গঠনের আগ পর্যন্ত ওই মামলাটার যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় আমলি আদালত কর্তৃক। চার্জ গঠনের আগ পর্যন্ত একটা ফৌজদারি মামলা যা যা করে সবকিছুরে বলা হচ্ছে অনুসন্ধান। অনুসন্ধান করা হচ্ছে ম্যাজিস্ট্রেট অথবা আদালত ফৌজদারি কার্যবিধি অনুসারে। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল অনুসারে পুলিশও অনুসন্ধান করতে পারে, বাট পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল আমাদের তো বার কাউন্সিলের বিষয়বস্তু না। তো বাংলাদেশ মানে এই যে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান করে কে? ম্যাজিস্ট্রেট অথবা আদালত চার্জ গঠনের আগে। আর ম্যাজিস্ট্রেট অথবা আদালত চার্জ গঠনের পরে যেটা করে এটা বলে বিচার। বাংলা সিনেমায় যেটা দেখানো হয় ওটা কিন্তু অ্যাকচুয়ালি অনুসন্ধান দেখানো হয় না, ওটা দেখায় বিচার। সাক্ষ্য গ্রহণ পর্যায়টাই কি বলে? বিচার। তাহলে পুলিশ কি ইনকোয়ারি করতে পারে? পারে। ইনকোয়ারি করে কে? ম্যাজিস্ট্রেট বা কে? আদালত। যারা কোর্টে যান তাদের উদ্দেশ্যে বলি যে যান ওই যে তারিখ তারিখ পরে যমুক তারিখ দিয়ে গেল, প্রথমে যান কগনিজেন্স কোর্টে, ওই যে যা যা হচ্ছে এগুলো সবই অনুসন্ধানের অংশ। একজন আসামি ধরা পড়ছে, যাই এই যে আমলি আদালতে জামিন চাচ্ছেন, ওটাও কিসের অংশ? অনুসন্ধানের অংশ। অর্থাৎ ট্রায়াল ফাইলে গিয়ে যখন চার্জ গঠন হয়, চার্জ গঠনের আগ পর্যন্ত যা যা আছে সবকিছু কি অনুসন্ধান। আর যখন চার্জ গঠন হয়ে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে শুরু হলো, এটারও বলে কি বিচার। পুলিশ কখনো অনুসন্ধান করতে পারে না। দেখেন, হ্যাঁ বলেন বলেন, জোরে জিজ্ঞেস করতে হবে, কানে কম শুনি। জোরে বলেন। হ্যাঁ, আচ্ছা, এখানে ফৌজদারি এমন কোন মামলা নাই যে মামলা সরাসরি হাইকোর্টে করা যায় রিট ছাড়া, রিট অফ হ্যাবিয়াস কর্পাস ছাড়া। সো এই জায়গা এই ব্যাখ্যা অনুসারে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হাইকোর্ট হয় না। হাইকোর্টে কি করা যাচ্ছে? শুধু আপিল আর রিভিশন। আছেন, আমরা অনুসন্ধানে আছি। অনুসন্ধানের ইংরেজি কি? এনকোয়ারি। অর্থ আইন অনুসারে গোল দিবেন ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সমস্ত অনুসন্ধান। পরীক্ষায় প্রশ্ন আসবে অনুসন্ধান করে কে? আদালত বা ম্যাজিস্ট্রেট। আমরা চলে এসেছি তদন্ত, ইনভেস্টিগেশন। তদন্ত অর্থ গোল দিবেন সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে। প্রথমত পরীক্ষায় প্রশ্ন আসে তদন্ত করে কিসের উদ্দেশ্যে? সাক্ষ্য প্রমাণ সংগ্রহের
উদ্দেশ্যে কোন পুলিশ অফিসার, আন্ডারলাইন করেন, কোন পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোন ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট নন কর্তৃক পরিচালিত সকল কার্যক্রম। তাহলে তদন্ত করে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট নন। এখন যদি বলেন যে পুলিশ ছাড়া কি অন্য কেউ তদন্ত করতে পারে, মিলন পারে? কোর্টে তো জান, এটা আপনার কোর্টের প্রশ্ন। পুলিশ ছাড়া আর কেউ তদন্ত করতে পারে না, মিলন? কারা পারে বলেন, উদাহরণ দেন, কোনটা উদাহরণ দেন, দুইজনে দেন, মিলন আর রাকিনুর। কখন, কোন পরিস্থিতিতে, একটা উদাহরণ দেন। অত কোন পরিস্থিতিতে, কোর্টে যা দেখছেন সেই অনুসারে একটা উদাহরণ দেন, যে অমুক মামলায় পুলিশ তারা অমুক তদন্তের ভার দিছিল, বলেন। অনুমতি দিল কারে? তাতে পুলিশেরই গেল। পুলিশ বাদে আর কাউরে কখন দেয়? দেখেন নাই কোর্টে? কখন দেয় সেটা বলেন। সমাজসেবারে স্কুলের প্রধান শিক্ষকরে দেয়, চেয়ারম্যান দিতে পারে, সমাজসেবারে দিতে পারে, তো দেখা, এগুলো তো আপনারা দেখছেন। তাহলে না বলেন কে? তাহলে তদন্ত পুলিশও পারে বা ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিলে অন্য কেউ পারে। পারবে ধরেন নির্দেশ দিল যে অমুক বার ফেল করতেছে কে বারবার, তখন আমার দিনেশকে দায়িত্ব দিল যে দিনেশ তো বহুবার ফেল করা লোক, এ অভিজ্ঞ, ও এই বিষয়ে তদন্ত করে রিপোর্ট দেখেন। তাহলে আমরা চলে আসি বিচারিক কার্যক্রম, জুডিশিয়াল প্রসিডিং। আচ্ছা, তার আগে তাহলে মনে রাখবেন, তদন্ত করে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি যিনি স্বয়ং ম্যাজিস্ট্রেট নন। বুঝছেন? তদন্তের উদ্দেশ্য কি? সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। চলে আসেন বিচারিক কার্যক্রম, জুডিশিয়াল প্রসিডিং। জুডিশিয়াল প্রসিডিং এর আরেক নাম ট্রায়াল, লিখে রাখেন, TRIAL, ট্রায়াল। তাহলে বিচারিক কার্যক্রমের আরেক নাম কি বলেন? ট্রায়াল। আদালত বা ম্যাজিস্ট্রেট চার্জ গঠনের পরে যা করে সবকিছুরে কি বলে? ট্রায়াল বা বিচারিক কার্যক্রম। যে সমস্ত কার্যক্রম অন্তর্ভুক্ত হবে, সেই সমস্ত কার্যক্রম অন্তর্ভুক্ত হবে যাতে আইনসঙ্গতভাবে গোল দেবেন, শপথ পূর্বক সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। কি পূর্বক? শপথ পূর্বক। শপথের ইংরেজি কি বলেন তো, কে জানেন? ওথ। ওই যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, এটা হলো শপথ। তাহলে বিচারিক কার্যক্রমও করে ম্যাজিস্ট্রেট বা আদালত, অনুসন্ধানও করে ম্যাজিস্ট্রেট বা আদালত। তাহলে পীযূষ, তাহলে বিচার ও করে ম্যাজিস্ট্রেট বা আদালত, অনুসন্ধানও করে ম্যাজিস্ট্রেট বা আদালত। কিভাবে বুঝবেন কোনটা অনুসন্ধান কোনটা বিচার? আর বিচার করবে অনুসন্ধানের পরে। চার্জ গঠনের আগে করে অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে কি বিচার। এখন যদি বলেন চার্জ গঠন কি, চার্জ গঠন আমরা বিস্তারিত বড় এক অধ্যায়ে আছে, তারপরে বলে দিই। চার্জ গঠন হলো কোনো মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা কি অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। তাহলে তদন্ত, অনুসন্ধান, বিচার কে বুঝেন নাই বলেন? তদন্ত, অনুসন্ধান, বিচার অনেকেই বোঝেন নাই, বাট লজ্জায় বলতেছেন না। অনলাইন অফলাইন মিলিয়ে বলেন, আমি আরেকবার বলবো, সমস্যা নাই। তদন্ত, অনুসন্ধান, বিচার। বিমল সাহেব বুঝছেন? লুৎফর সাহেব বলেন, অনুসন্ধান কাকে বলে? জোরে বলেন। জোরে বলেন। লজ্জার সময় কিছু নাই, ভুল হোক সঠিক হোক। লিখিত পরীক্ষায় এই তো পড়তেছেন, লিখিত পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন চলে আসছে, অনুসন্ধান ও তদন্তের মধ্যে পার্থক্য আলোচনা করো। তখন তো এই খুঁটে খুঁটে পার্থক্য বের করতে হবে। দেখেন, আমরা চলে আসি আমল অযোগ্য অপরাধ, নন কগনিজেবল অফেন্স। এর মধ্যে কেউ কেউ ভাবেন নাকি যে লিখিত পরীক্ষায় যাই না যাই তার নাই ঠিক, ওই কথা চিন্তা করে লাভ আছে? আগে প্রিলির কথা চিন্তা করি। প্রিলি আর লিখিত এক সূত্রে গাথা, ঠিক আছে? দেখেন, আমল অযোগ্য অপরাধ, নন কগনিজেবল অফেন্স অর্থ সেই সমস্ত ক্ষেত্রে পুলিশ অফিসার পরোয়ানা ছাড়া কি করতে, যে সমস্ত ক্ষেত্রে পুলিশ অফিসার পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারেন, এটা তো আমরা জানি। অপরাধে চলে এসে অপরাধ বা অফেন্স অর্থ সেই সমস্ত কাজ বা কাজের বিরতি, কাজ বা কাজের বিরতি যা বর্তমানে বলবৎ কোন আইনের শাস্তি যোগ্য। পাশে একটু লিখে রাখেন দণ্ডবিধির 40 ধারা।
দণ্ডবিধির 40 ধারা, অপরাধের সংজ্ঞা দিছে দণ্ডবিধির 40 ধারা। কার্য বা কার্যবিরতি মানে কাজ করা বা কাজের বিরতি। যদি বলেন স্যার একজনের ঘুষি দিলাম, কাজ হলো, কার্যবিরতি কেন হবে? ডাক্তারের কাছে আসছে, ডাক্তার ট্রিটমেন্ট দেয় না, এটা কি কার্যবিরতি? বা আমার সামনে একটা অপরাধ করতেছে, আমি ওটা ঠেকাই নাই, পুলিশকে তথ্য দেই নাই, এটা কি কার্যবিরতি? আমরা চলে আসি পাবলিক প্রসিকিউটর। অর্থ এই আইনের 492 ধারা অনুসারে নিযুক্ত যে কোনো ব্যক্তি এবং পাবলিক প্রসিকিউটরের নির্দেশ কর্মে কার্যরত ব্যক্তি তার অন্তর্ভুক্ত হবে। সাধারণত সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে যিনি মামলা পরিচালনা করে তাকে বলে অ্যাটর্নি জেনারেল। আর ফৌজদারি আদালতে, ফৌজদারি সুপ্রিম কোর্ট ছাড়া যে ফৌজদারি আদালত, রাষ্ট্রপক্ষে যারা মামলা পরিচালনা করে তাদেরকে কি বলে? পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটরের নিয়োগ দেয় সরকার ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 492 ধারায়। চলে আসি 4 ক, ধারা 4 ক ভিবিআই 4 কত বলতেছে? রেফারেন্স গঠন, কনস্ট্রাকশন অফ রেফারেন্সেস, অন্যভাবে বলা না হলে এই বিধিতে কোনো রেফারেন্স, এটা আন্ডারলাইন করবেন। ভিভিআই কোন ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে নির্দেশিত হবে। এ ম্যাজিস্ট্রেট শ্যাল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। একটু ব্যাখ্যা দিই শুনেন। আমাদের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় 2007 সালে। তো আমরা তো জানি ম্যাজিস্ট্রেট 2 প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখন সব জায়গায় কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শব্দটা নাই, অধিকাংশ জায়গায় আছে শুধু ম্যাজিস্ট্রেট। তা যদি কোথাও শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে তাহলে ওখানে কি ধরে নিতে হবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই ব্যাখ্যাটা দিয়ে দিছে কত ধারায়? 4 ক। মানে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আগে 2007 সালের আগে যত ম্যাজিস্ট্রেট, যে জায়গা যত ম্যাজিস্ট্রেট আছে সব বোঝাতে হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 2007 সালে বিচার বিভাগ পৃথক হলো, তখন ম্যাজিস্ট্রেটে ভাগ করলো কয় জায়গা? 2 ভাগে। একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন ফৌজদারি কার্যবিধির তো 565টা ধারা আছে। এখন 565টা ধারা তো অসংখ্য জায়গায় ম্যাজিস্ট্রেট শব্দটা আছে। এখন সব জায়গায় যদি জুডিশিয়াল শব্দ ম্যাজিস্ট্রেটের আগে লাগাইতে হয় তাহলে ফৌজদারি কার্যবিধি সংশোধন করতে করতে নতুন আর এক আইন হয়ে যাবে। তাহলে এই জায়গায় ব্যাখ্যা দিয়ে দিল যে যে সকল জায়গায় শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা আছে ওই জায়গায় ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝানো হবে? বিচারিক ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কখন বোঝাবে? যখন নামের আগে নির্বাহী আছে। আর ম্যাজিস্ট্রেট শব্দটা যত জায়গায় আছে ধরে নিতে হবে এটা কি ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট। জি। এরপরে দেখেন সহকারী দায়রা জজ বলতে যুগ্ম দায়রা জজ নির্দেশ করবে। যুগ্ম দায়রা জজ আগে আমরা যদিও দায়রা জজ শ্রেণী বিভাগ এখনো পড়ি নাই, আমাদের ওই যে একটু আগে পড়ছি না যে ফৌজদারি আদালত 2 প্রকার, দায়রা আদালত আর একটা কি ম্যাজিস্ট্রেট আদালত। এখন ম্যাজিস্ট্রেট আদালতের তো আমরা বিস্তারিত পড়ছি, দায়রা আদালত সামনে গিয়ে পড়বো। দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। এই যুগ্ম দায়রা জজের নাম আগে ছিল সহকারী দায়রা জজ, কিন্তু বর্তমানে নাম কি? যুগ্ম দায়রা জজ। যেরকম এই যে 2025-এ করলো যে সহকারী জজ আর সিনিয়র সহকারী জজের নাম এখন কি? সিভিল জজ আর সিনিয়র সিভিল জজ। বুঝছেন? ঠিক একই ভাবে আগে সহকারী দায়রা জজ যিনি ছিলেন বর্তমানে তার নাম কি? যুগ্ম দায়রা জজ। এই যে দেখেন অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ শ্যাল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু এ জয়েন্ট সেশনস জাজ। না যুগ্ম, হ্যাঁ গর সাথে ম, যারা ন উচ্চারণ করেন এটা ভুল। আচ্ছা দেখেন আমরা চলে আসি, আবার পদ্মা বলেন না, পদ্মা বলা যাবে না, ওইটা 2 বার উচ্চারিত হবে। নত্যবিধান, সত্যবিধান বা ওই ফলা এগুলো পড়বেন। ধারা 7-এ আসেন, ধারা 7 পদ্মা বলেন না আবার, গ্রীষ্ম পদ্মা। ধারা 7 দায়রা বিভাগ ও জেলা সমূহ, এটা আমার একটু জানতে হবে দায়রা বিভাগ কি। 7 ধারায় বলতেছে দেখেন বাংলাদেশে কতিপয় দায়রা বিভাগ থাকবে, প্রত্যেকটি দায়রা বিভাগ গোল দিবেন একটি জেলা বা একাধিক জেলা নিয়ে গঠিত হবে। দায়রা বিভাগ কি বিভাগ? দায়রা বিভাগ। দায়রা বিভাগ গঠিত হবে কয়টা জেলা নিয়ে? একটা জেলা অথবা একাধিক জেলা নিয়ে। এখন বর্তমান প্রেক্ষাপটে সব জায়গায় একটা জেলা নিয়ে গঠিত, বাট আগে একাধিক জেলা নিয়েও দায়রা বিভাগ ছিল। তারপরে দেখেন সরকার বিভাগ ও জেলার সীমারেখা অথবা সংখ্যা পরিবর্তন করতে পারবে।
এটা মনে রাখতে হবে, পরীক্ষা প্রশ্ন আসবে, কে বিভাগ ও জেলার সীমারেখা বা সংখ্যা পরিবর্তন করতে পারবে? কে? সরকার। সরকার বিভাগ ও জেলার সীমারেখা অথবা সংখ্যা পরিবর্তন করতে পারবে। তারপরে দেখেন, মহানগর এলাকা এই বিধির অধীন দায়রা বিভাগ হিসেবে গণ্য হবে। তাহলে যদি আমাকে বলে যে দায়রা বিভাগের গঠন কত ধারা? 7 ধারা। দায়রা বিভাগ কয়টা জেলা নিয়ে গঠিত? একটি বা একাধিক। সরকার কিসের সংখ্যা পরিবর্তন করতে পারে? বিভাগ বা জেলা। আর মহানগর এলাকা এই বিধির অধীন দায়রা বিভাগ হিসেবে, একটি দায়রা বিভাগ হিসেবে কি হবে? গণ্য হবে, দায়রা বিভাগ হিসেবে গণ্য হবে। আমরা চলে আসি 8 ধারা। জেলাকে উপজেলা ইত্যাদিতে বিভক্ত করার ক্ষমতা। ধারা 8, সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোন জেলাকে একাধিক উপজেলায় বিভক্ত করতে পারে এবং উপজেলার সীমা নির্ধারণ বা পরিবর্তন বা একাধিক উপজেলাকে একটি উপজেলায় পরিণত করতে পারে। মানে একটা জেলাকে অনেকগুলো উপজেলায় ভাগ করতে পারে, বা কোনো উপজেলার উপজেলার সীমা বা একাধিক উপজেলার নিয়ে একটা উপজেলায় পরিণত করতে পারে। মোট কথা উপজেলার সীমাও নির্ধারণ করে দিবে কে? সরকার। কত ধারায়? 8 ধারায়। তাহলে দায়রা বিভাগের গঠন কত ধারা? 7 ধারা। আর জেলাকে উপজেলা করার ক্ষমতা কত ধারা? 8 ধারা। আমরা আরেকটু পরে আজকে শেষ করবো, সেটা হলো 9 ধারাটা পরেই শেষ করবো আজকের পড়া, আজকের ক্লাস। দেখেন, দায়রা আদালত সমূহ, ধারা 9। মোট 3টা গঠন মনে রাখবেন। যদি বলে ফৌজদারি আদালতের গঠন 6 ধারা, যদি বলে দায়রা বিভাগের গঠন 7 ধারা, যদি বলে দায়রা আদালতের গঠন তাহলে 9 ধারা। দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকে সেটা ব্যাখ্যা দিয়েছে কত ধারায়? 9 ধারায়। একটু পড়ি দেখেন, দায়রা আদালতের গঠন ধারা 9। 9-এর 1 ধারা অনুসারে গোল দেবেন, সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য। দেখছেন, আমরা যদি আগে 7 ধারায় দায়রা বিভাগ না পড়তাম তাহলে এই জায়গার দায়রা বিভাগ অর্থটা আমরা বুঝতাম না। তাহলে সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত প্রতিষ্ঠা করবে এবং এমন আদালতে একজন বিচারক নিয়োগ করবে। দায়রা আদালত মহানগর এলাকার জন্য মহানগর দায়রা আদালত বা মেট্রোপলিটন কোর্ট অফ সেশন হিসেবে কি হবে? গণ্য হবে। তারপরে যদি আসি, দেখেন 9-এর 3 ধারা অনুসারে এমন এক বা একাধিক আদালতে এখতিয়ার প্রয়োগের জন্য সরকার অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগ করতে পারে। তাইলে দায়রা জজে যদি আমরা ভাগ করি, এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধি 9-এর 1 এবং 9-এর 3 ধারা অনুযায়ী দায়রা আদালতে গোল দিবেন 3 ধরনের বিচারক থাকে। কয় ধরনের? 3 ধরনের। প্রথমে দেখেন দায়রা জজ, সেশন জাজ, অতিরিক্ত দায়রা জজ বা এডিশনাল সেশন জাজ, যুগ্ম দায়রা জজ বাকি জয়েন্ট সেশন জাজ। এখানে একটা মজার বিষয় দেখেন যে ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে ওই জায়গায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাদা 2 শ্রেণী করে নাই, একটাই। কিন্তু দায়রার ক্ষেত্রে দায়রা জজ একটা, অতিরিক্ত দায়রা জজ একটা, যুগ্ম দায়রা জজ একটা। বুঝেন কিনা? তো তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়বো এবং কি কি পড়লাম একটু যদি সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে রিভিউ করে দিয়ে দেখেন। আমরা প্রথমে পড়ছিলাম আজকে তত্ত্বগত আইন এবং আপনার পদ্ধতিগত আইন। যে আইনে শাস্তি বা প্রতিকারকে আলোচনা করছে সেটাকে তত্ত্বগত আইন, মৌলিক আইন, মূল আইন বা সাবস্টেন্টিভ ল বলে, যেরকম দণ্ডবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন ইত্যাদি। আর যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি আলোচনা করছে সেটাকে পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল বলে, যেরকম সিআরপিসি, সিপিসি, তামাদি আইন, সাক্ষ্য আইন ইত্যাদি। ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম পাশ হয় 1861 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক। এরপর 1872 এবং 82 সালে প্রেসিডেন্সি শহরে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়া হয়। এটি পাশ হয় 1898 সালের 22শে মার্চ। কত নম্বর আইন? 5 নম্বর আইন। এটি কার্যকর হয় 1898 সালের 1 জুলাই। এই আইনে মোট ধারা আছে 565টা, তফসিল আছে 5টা। 5টা তফসিলের মধ্যে প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিলে আছে দণ্ডবিধিক ধারা, তারপরে যে শাস্তি টাস্তি এইগুলা। তৃতীয় তফসিলে আছে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, বিচারিক এবং নির্বাহী উভয়, ধারা আছে কত? 36। চতুর্থ তফসিলে আছে ম্যাজিস্ট্রেটের উপর আরোপিত অতিরিক্ত ক্ষমতা, কত ধারা? 37, বিচারিক নির্বাহী উভয়। পঞ্চম তফসিলে আছে ফরম সমূহ, কত ধারা? 555। এরপরে আমরা পড়লাম ফৌজদারি আদালতের গঠন। তো তার আগে দ্বিতীয় তফসিলের যে কলাম, এইগুলো একটু বলে নেই। দ্বিতীয় তফসিলের কলাম আছে কয়টা? 8টা। সর্বপ্রথম অপরাধের ধারা, কি অপরাধ আছে,
পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে কি পারে না? আগে ওয়ারেন্ট দিবে নাকি আগে সমন দিবে? জামিন দিবে কি দিবে না? আপোষ করবে কি করবে না? কি শাস্তি দিবে? কোন আদালত কর্তৃক বিচার যোগ্য? এই হলো 8টা বললাম। এরপরে আমরা পড়লাম কম্পোজিশন অফ ক্রিমিনাল কোর্টস বা ফৌজদারি আদালতের গঠন বা শ্রেণী বিভাগ 6 ধারায়। সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে, দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত 2 প্রকার, বিচারিক ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4 প্রকার, আমরা লিখে দিছিলাম। মহানগর এলাকায় 2 প্রকার, মহানগর এলাকার বাইরে 4 প্রকার। যেরকম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এদের সাথে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যোগ হবে। মহানগর এলাকায় যার নাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকার বাইরে তার নাম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরপর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এরপরে আমরা মোটামুটি ওই যে ডেফিনেশন ক্লজে আসলাম। ডেফিনেশন ক্লজে অ্যাডভোকেট কি, অ্যাটর্নি জেনারেল কি, তদন্ত কি, অনুসন্ধান কি, রাষ্ট্রীয় কেরানি কি, নালিশ কার কাছে করা যায়, এবং 7 ধারায় এসে আমরা পড়লাম দায়রা বিভাগ। এক বা একাধিক জেলা নিয়ে দায়রা বিভাগ গঠিত হয়। আর সরকার জেলাকে উপজেলায় বিভক্ত করতে পারে বা একাধিক উপজেলারে একটা উপজেলায় নির্ধারণ করতে পারে। এটা হচ্ছে কত ধারা? 8 ধারা। যেটা বাদ গেছে সেটা হলো ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য 5-1। বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হতেও পারে, নাও পারে। এটা বলছে 5-2। যদি বিশেষ আইনে বলা থাকে তাহলে প্রযোজ্য হবে, নিষেধ করা থাকলে প্রযোজ্য হবে না, বলা না থাকলে বা নিষেধ করা না থাকলে প্রযোজ্য হবে। সবকিছুই বলা আছে কততে? 5-2। এছাড়া আমরা সর্বশেষ যে ধারাটা মাত্রই পড়লাম সেটা হলো 9 ধারা। 9 ধারায় বলা হয়েছে দায়রা আদালতের গঠন। দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। তো শেষ করার আগে আবার বলি, ফৌজদারি আদালতের গঠন 6 ধারা, দায়রা বিভাগের গঠন 7 ধারা, দায়রা আদালতের গঠন 6 ধারা। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে আমরা যা যা পড়ছি এটার উপরে আগামী শুক্রবার মানে আগামীকাল এটার উপরে ক্লাস টেস্ট থাকবে, চলে আসবেন যথাসময়। যদি অনলাইন অফলাইনে যারা এই মুহূর্তে আমার সামনে আছেন, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আর ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে ফেলবেন, এই আর কি। বলেন। 64 অনুচ্ছেদ, সংবিধানের 64 অনুচ্ছেদে রাষ্ট্রপতি নিয়োগ দেয়। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।